চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে তখন ছিলাম মাগুরায়। মাগুরায় আমার ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বেড়ে ওঠা। সেখানে একটা প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়াকালীন সময়ে খেলতে গিয়ে এক বান্ধবীর মাথায় আঘাত লেগে পড়ে যায়। যে বান্ধবীর মাথায় আঘাতটা লাগে আসলে তারও ভীষণ ব্যথা পাবার কথা ছিল, কিন্তু ব্যথার শিকার শুধু আমিই হলাম। একে তো ছোট ছিলাম, তাই স্বাভাবিকভাবেই অনেক কান্না করছিলাম। ক্লাসের অন্যান্য ফ্রেন্ডরা এসে আমার কান্না থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে আমি স্বাভাবিক হলাম এবং এটাই হলো মূল ঘটনার সূত্রপাত। পরদিন থেকে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডেই হঠাৎ মাথা ব্যথা শুরু। শরীর ভালো লাগছে না, যার দরুন ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় ফিরে ঘুমিয়ে যাই এবং এই ঘুম ভাঙে বিকেল 4-5টার দিকে। কয়েকদিন টানা এই অবস্থা যাবার পর আমার আব্বু আম্মুর মাথায় চিন্তার রেখা দেখা দিল এবং আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা হচ্ছে। আমি তাদের বলি যে আমার মাথা ব্যথা করে, মাথার পেছনের দিকে, আর ঘুমালে হুঁশ থাকে না। আব্বু আম্মু চিন্তা করলো আমাকে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন, তাই দেরি না করে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে গেলেন এবং উনি সব শুনে আমাকে বেশ কিছু টেস্ট করতে দিলেন। কিন্তু সব টেস্টেই দেখা গেল আমার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। তবে উনি জানালেন হয়তো মৃগী রোগের কোনো লক্ষণ দেখা দিচ্ছে। এসব বলে কিছু ওষুধ দিলেন, যা ছিল আসলেই অনেক হাই ডোজের ঘুমের ওষুধ। দিন দিন আমার শরীর ভাঙতে থাকে আর সারাদিন আমি শুধু ঘুমোতে থাকি। মাগুরা, যশোর, ফরিদপুর সব জায়গার নিউরোলজিস্ট দেখানো শেষ এবং সব রকমের টেস্ট করানো শেষ। এর মধ্যে আমার আর শুধু মাথা ব্যথায় সীমাবদ্ধ নেই, বিষয়টা চলে গেছে অজ্ঞানের পর্যায়ে। আমি শুধু সেন্সলেস হয়ে যেতাম এবং খিঁচুনি উঠত। তারপর কিছু সময় পর নিজে নিজে জ্ঞান ফিরত, তবে শরীর ভেঙে একদম কঙ্কালের মতো হয়ে গেল। একদিন অজ্ঞান হয়ে খিঁচুনি উঠে এমনই অবস্থা হলো যে আমাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় একটি নামকরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো। সেখানে ডাক্তাররা আবারও অনেক টেস্ট করালেন। বরাবরের মতন কোনো রোগ না পেয়ে বিষয়টাকে মানসিক সমস্যার খেতাব দিয়ে আমাদের রিলিজ করে দিলেন। একে তো এত ডাক্তার, হসপিটাল করে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই আব্বু আম্মুর দুশ্চিন্তা এখন চরম পর্যায়ে। তবে ঢাকা থেকে আসার পর আমি একটু সুস্থ হতে শুরু করলাম, যদিও এই সুস্থতা বেশি দিন টেকেনি। একদিন স্কুলে অজ্ঞান হয়ে গেলাম আর তারপর থেকে শুরু হলো আরও কিছু লক্ষণ। আমি সেন্সলেস থাকা অবস্থায় অনেক কথা বলতাম, এমনকি কিছু কথা এমন যা পরবর্তীতে নাকি সত্যিও হয়েছিল, যা আমি পরে শুনেছি। যেমন আমার বোনের রেজাল্ট। আমি বলে দিয়েছিলাম আমার বোনের রেজাল্ট কি হবে। তারপর কিছু জিনিস দেখা শুরু করলাম। মনে হতো জানালার কাছে দাদুর বয়সী হুজুরের মতন কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমাকে তার কাছে ডাকছে। এসব দেখে আমার মুখে শুনে আমার মায়ের চিন্তা 3 গুণে গিয়ে পৌঁছালো। এবার পরিচিত কিছু মানুষ বলল, ওকে আপনারা একটু হুজুর দেখান। বিভিন্ন হুজুর দেখানো হলো, তারা পানি পড়া দেয়, তাবিজ দেয়, কাজ হয় না। আমার শরীর তখন তাবিজে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। গলায়, হাতে, কোমরে 3-4টা করে তাবিজ। ঠিক সেই সময় আমাদের পরিচিত এক আন্টি আম্মুকে জানালো ফরিদপুরের একজন কবিরাজ আছে, আমাকে যেন ওনার কাছে নিয়ে যাওয়া হয়। আব্বু এসব বিশ্বাস না করলেও আম্মু অনেকটা জোর করেই আমাকে তার কাছে নিয়ে যান। আমি ওনাকে দাদু বলে সম্বোধন করতাম, তবে উনি মাঝ বয়সী একজন লোক ছিলেন। উনি আমাকে দেখে আসন করে জানতে পারেন আমার ওপর এক জিন নজর রাখছে। জিনটা অনেক রাগী, তবে জিনটা কোনো এক কারণবশত সরাসরি আমাকে ধরতে পারছে না, যার কারণে দূর থেকে নজর দিয়ে দিয়ে আমার এই হাল করছে। তো এর প্রতিকার চাইলে উনি আমাকে জানান যে আমাকে গোসল দেওয়া লাগবে, সেই বাবদ কিছু জিনিসপত্র লাগবে, আর ওনার কাছে টাকা দিয়ে দিলে উনি সব কিছুর ব্যবস্থা করবেন। নদীর পানি, জবা ফুল, এমন আরো অনেক কিছু। ছোট ছিলাম, যার কারণে আমার কি কি লেগেছিল সঠিক মনে নেই। উনি আমাকে বাড়ি থেকে একটু দূরে একটা বাগানের মধ্যে নিয়ে গোসল দিলেন। পানিটা ছিল একটা মাটির কলসে। উনি আমাকে বললেন, তোমার গায়ে পানি দেবার সাথে সাথে তুমি সোজা বাড়ির মধ্যে চলে যাবে, কোনো শব্দ শুনলেও পেছনে ফিরে তাকাবে না। আমি একটা ঠাস করে শব্দ শুনলেও পেছন ফিরে তাকাইনি। তারপর উনি আমাকে একটা তাবিজ দেন এবং বলেন সাবালিকা হওয়া পর্যন্ত যেন আমি
এটা পরিধান করি। আর যদি কখনো খোলা লাগে বা খুলে যায় তবে যেন গরুর দুধ দিয়ে ভিজিয়ে আবার সেটা পরি। এভাবে আমি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তাবিজটা রেখেছিলাম। এরপর আর কখনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কাহিনীটা আসলে কতটা ভৌতিক আমি জানি না, তবে এই সমস্যাটা আমি আমার পরিবার খুব বাজেভাবে ফেস করেছি। আর একটা বিষয় অ্যাড করতে চাই, এখন এসে যখন ভূত.com-এর বিভিন্ন ঘটনা শুনি এবং বিভিন্ন হাদিস ঘাঁটি, তখন থেকে আসলে বুঝতে পেরেছি কালো জাদুর ভয়াবহতা কতটা এবং আল্লাহর শাস্তি, এর শাস্তি হতে পারে জাহান্নাম। আমাকে যে কবিরাজ চিকিৎসা করেছিলেন তখন জানি না কোন পদ্ধতিতে করেছিলেন। যদি উনি কালো জাদুর কোনো পদ্ধতি অবলম্বন করে থাকেন যেটা শরিয়া অনুযায়ী নিষিদ্ধ, সেক্ষেত্রে আল্লাহ যেন আমায় ক্ষমা করেন। তখন আমি অনেক ছোট ছিলাম আর আমার গার্ডিয়ান অনেকটা নিরুপায় হয়েই আমাকে চিকিৎসা করিয়েছিলেন। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন। আমি চাই না আমার নাম এবং ঠিকানা প্রকাশ করতে, সুতরাং আমি নাম এবং ঠিকানা প্রকাশ করছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যেই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটা আমাকে বলেছেন নাদিয়া আপু। ঘটনাটি আমি নাদিয়া আপুর ভাষাতেই লিখছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার ক্ষমা প্রার্থনা করছি। বলছেন নাদিয়া আপু। আমি নাদিয়া। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটা আমাদের নিজের পরিবারের মাঝেই ঘটেছিল। তখন আমি ম্যাট্রিকের স্টুডেন্ট। আমরা শুরু থেকে ভাড়া বাড়িতে থাকতাম। আর্থিকভাবে খুব শক্তিশালী ছিলাম না বলে নিজের একটা বাড়ি কেনার সুযোগ হয়নি। সে কারণেই এক ভাড়া বাসা থেকে আর এক ভাড়া বাসায় যেতে যেতে অনেক ঝামেলা, অনেক দুঃখ, অনেক অস্বস্তি সইতে হয়েছে। আজ আমি যে ঘটনাটি বলছি তার মূল উদ্দেশ্য হল জীবনযাত্রার এমন একটা দিক দেখানো যে দিককে আমরা অনেকে এড়িয়ে যাই। অনেকে ভাবেন কালো জাদু যদি থাকে তা হয়তো আত্মীয় স্বজনই করে বা কোনো শত্রু করে, কিন্তু আমি আজ এমন এক অভিজ্ঞতার কথা বলবো যেটা শুনে অনেকেই হয়তো নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন, আর কেউ কেউ হয়তো প্রথমবার এরকম শুনবেন। তখন আমরা একটা বাসা ছাড়তে বাধ্য হয়েছিলাম। কেন সেটা এই ঘটনার সাথে রিলেভেন্ট নয় তাই বলছি না। নতুন বাসার খোঁজ চলছিল। একদিন আব্বু এসে সুখবর দিলেন, একটা বাড়ি পাওয়া গেছে। খুব বেশি আশা নিয়ে নয়, বরং প্রয়োজনের তাগিদে আমরা গিয়ে বাসাটা দেখলাম। ওটা ছিল অনেক পুরনো, ভাঙাচোরা, দেয়ালের প্লাস্টার উঠে গেছে, জায়গায় জায়গায় স্যাঁতস্যাঁতে দাগ, এমন একটা বাসা। তবুও পকেটে টাকা না থাকলে পছন্দকে বিসর্জন দিতেই হয়। ভাড়া কম, লোকেশন মোটামুটি, তাই মনে মনে হিসেব কষে নিলাম সামাল দেয়া যাবে। কিন্তু প্রথম দিন বাড়িটায় ঢুকেই অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগলো। ঠিক বোঝাতে পারবো না, যেন বাসি কিছু, সঙ্গে আবার পোড়া ধোঁয়ার মতো একটা তীব্রতা মিশে আছে। উঠোনে জোরে, বারান্দায়, এমনকি রান্নাঘরের কোণে কোণে মুরগির হাড় পড়েছিল। মনে হচ্ছিল আশেপাশের কুকুর বিড়াল শিকার করে এনে এখানে বসে খায়। আমরা সবাই বুঝে গেলাম যাই হোক না কেন বাড়িটাকে ধোয়া মোছা না করলে এখানে থাকা যাবে না। বাড়ির মালিক বলেছিলেন আগের ভাড়াটেরা 1 বছর আগে চলে গেছে, আর সেই থেকে বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে।
টাকা পয়সার টানাটানিতে দরদাম বুঝে চাইতে চাইতেই আমরা ওটা নিয়ে নিলাম। তারপর শুরু হলো পরিষ্কার করার যুদ্ধ। বাইরে থেকে একজন কাজের লোক আনা হয়েছিল, কিন্তু আমরা নিজেরাও কোমর বেঁধে লেগে গেলাম। জঞ্জাল, ধুলো, লম্বা দিনের বদ্ধ গন্ধ, জলপোকা, শ্যাওলা সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে শুধু পরিষ্কার করতেই 3-4টা দিন কেটে গেল। পরিষ্কার শেষ করে যখন আসবাবপত্র সরানো শুরু হলো, তাতেও আরো 3-4 দিন গেল। তাহলে এবার বুঝে নিন শরীর আর মন কিভাবে ভেঙে পড়েছিল আমাদের। ঠিক ওই সময় আমার বোর্ডের পরীক্ষা ছিল। একদিন পরীক্ষা, পরের দিন ঘর গোছানো, পরের দিন আবার এক্সাম। এভাবে 7-8 দিনের ভেতর আমাদের সবার অবস্থা কাহিল হয়ে গেল। অবশেষে আল্লাহ আল্লাহ করে আমরা শিফট করলাম। কিন্তু গিয়ে দেখি যে যাই করি কারোরই মনে এই বাড়িটার জন্য একটুও টান নেই, যেন বাড়িটা নিজে থেকেই মানুষকে দূরে ঠেলে দেয়। ভাই বেশি সময় বাইরে কাটাতে শুরু করলো। বলতো, জানি না বাড়িতে আসার সময় মনটাই কেমন করে, আসতে ইচ্ছে করে না। আব্বু অফিস থেকে ইচ্ছে করেই দেরি করে ফিরতেন। আম্মি নানা অজুহাতে প্রতিবেশীদের ওদিকে চলে যেতেন। বাসায় তখন পড়ালেখার নামে আমি আর আমার ছোট বোন বেশি থাকতাম। আমার নিজেরও বাড়িতে থাকতে মন চাইতো না, কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না। আর পরীক্ষার চাপ ছিল বলে বাইরে ঘুরে বেড়ানোর সম্ভাবনাও ছিল না। রাতের বেলা গোসলখানায় গেলে যেটা অনুভব করতাম সেটা ভাষায় ঠিক বোঝানো যাবে না। জানি যে আমি একা আছি, তবু মনে হতো কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। পানির কলের শব্দ থেমে গেলে যে নীরবতা তৈরি হয়, তার ভেতরও একটা ভারী উপস্থিতি টের পেতাম। মনে হতো চোখ রেখে কেউ তাকিয়ে আছে। গোসলটা ঝটপট শেষ করে দম না নিয়েই ছুটে বেরিয়ে আসতে ইচ্ছে করত। আর এটা শুধু আমার একারই না, আম্মি, ভাই, এমনকি ছোট বোনও এসব অস্বস্তির কথা বলতো। আমরা বুঝতে পারছিলাম না এটা কি আসলে জিন ঘটিত কোনো ব্যাপার, নাকি নতুন জায়গায় উঠলে যেমন একটু সময় লাগে তেমনই একটা ব্যাপার। অনেক সময় তো বাড়ি বদলালে অচেনা গন্ধ, বিভিন্ন শব্দ, নতুন দেয়াল সব মিলিয়ে মানুষ অস্বস্তি বোধ করে। আমরা চেষ্টা করছিলাম সবকিছুকে সেই ব্যাখ্যায় সাজাতে। এদিকে আমি প্রতিবেশীদের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে চাইছিল না। আমরা ভাড়াটে, মালিক থাকেন পাশের দিকেই। তিনি নাকি একটু রাগী স্বভাবের, কেউ তার সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না। সবাই শুনে শুনে বলল, ভালোই তো দেখাচ্ছে, আপনি থাকলে বুঝবেন। আমরা বাধ্য হলাম চুপ করে সেই বাড়িতে থাকতে। ভাড়াও বাজার দরের চেয়ে কম, সেই হিসেবেই থাকা আর ছাড়ার কোনো উপায়ও দেখছিলাম না। আমাদের পরিবার ছোট, ছোট বোনের বয়স তখন 5 বছর, ভাই আমার থেকে 2-3 বছরের বড়। আমি, ভাই, আম্মি, আব্বু আর আমার ছোট বোন। বাড়িটা বড়, প্রায় 6টা রুম, তাই 3টা রুম ব্যবহার করতাম, বাকিগুলো খালি থাকতো। শুক্রবারের দিন ভাই নামাজ পড়তে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। আমি তখন ওয়াশরুমে মাথায় পানি দিচ্ছিলাম। ছোট বোন ঘরে খেলছিল। হঠাৎ বাইরে তীব্র চিৎকার, সঙ্গে ছোট বোনের কান্না। আমি হাতের কাজ গুটিয়ে তাড়াতাড়ি বের হয়ে এলাম। দেখি ভাই উত্তেজিত, মুখ হাঁ হয়ে গেছে, বারবার একই কথা বলছে। ছোট বোন ভয়ে কুঁকড়ে গেছে। আম্মিও ছুটে এসেছে। ভাই বোঝাতে চাইছে, কিন্তু তার গলাটা কাঁপছে। আম্মির মুখেও ভয় স্পষ্ট। আমি বললাম, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? বাচ্চাটাকে ভয় পাইয়ে দিয়েছ? ভাই কসম খেয়ে বলল, আমি উঁচু করে নামাজে যাচ্ছিলাম, তোমার ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে দেখি ছোট ওই আয়নার সামনে দাঁড়িয়ে। প্রথমে খেয়াল করিনি, পরে মনে হলো আয়নায় তার ছায়া পড়ছে না। আমি ফিরে এসে দেখি ছায়া আছে। ভাবলাম চোখের ভুল, আবার ফিরতে যাচ্ছি, দেখি আয়নায় 2টো মেয়ে। ভাই এক মুহূর্তের জন্য থেমে গেল। আমাদের ছোট তো একটাই, তাহলে আর একজনকে দেখতে ছোটটার মতো, কিন্তু চেহারা অন্যরকম। আমি কিছুক্ষণ চুপ, মনের ভেতরে কেমন হিম হিম ঠান্ডা। তবু বললাম, এ ধরনের কথা ছোটটার সামনে বলো না। আমি কঠোর গলায় বললেন, আবার যেন এমন কথা না শোনা যায়, বেচারা কত ভয় পেয়েছে দেখো।
সবাইকে শান্ত করলাম, মাথায় পানি দিলাম, পানি খেলাম। তারপর বিষয়টা আপাতত চেপে রইলাম। মনে মনে ভাবলাম, নতুন ঘরের ভেতরে আলো ছায়ার খেলা বা চোখের ভুলও হতে পারে। এর 1-2 দিনের মাথায় রাত 10টা থেকে 1টা এই সময়ের কোনো এক মুহূর্তে বাইরে ঝড় উঠল। আমি বারান্দায় কাপড় তুলতে গিয়েছিলেন। হঠাৎ তিনি আমাদের নাম ধরে ডাকলেন, নাদিয়া, তাড়াতাড়ি এসো, ভাইকে ডাকো। আমি দৌড়ে গেলাম। দেখি আম্মি কাঁপছেন, চোখ বড় বড়, ঠোঁট শুকনো। আমরা জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আম্মি চুপচাপ লনের দিকে তাকিয়ে। আমরা প্রায় টেনে ভেতরে আনলাম। তারপর যে কথা শুনলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল। আম্মি বললেন, আমি এক পুড়ে যাওয়া মেয়েকে লনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শুধু মুখ না, পুরো শরীরটাই ঝলসে গেছে। পাশ থেকে পোড়া গন্ধ আসছিল। আমরা একসঙ্গে নিঃশ্বাস টেনে বুঝলাম পোড়া গন্ধটা আমরাও পাচ্ছি। বাইরে গিয়ে আম্মিকে আমরা যখন সামলাচ্ছিলাম, সেই গন্ধ নাকে লেগেছিল। ভাই সঙ্গে সঙ্গে বলল, আমি তো বলেছিলাম, আয়নায় একটা মেয়েকে দেখেছিলাম, তোমরা বিশ্বাস করনি। আমরা মাথা নিচু করে বুঝলাম এই বাড়িতে কিছু আছে, কিন্তু যাব কোথায়? হাতে টাকা নেই, জিনিসপত্র অনেক, রাতারাতি রাস্তায় নামা সম্ভব নয়। আমি পরদিনই পাড়ার কয়েকজন মহিলাকে ডাকলেন। বাড়িতে কোরআনখানি হলো। আমরা ভেবেছিলাম এতে শান্তি আসবে, কিন্তু হয়তো সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেটা হয়তো এভাবেই থেকে যেত। কোরআনখানি হওয়ার পর যেন আমরা কাউকে নারাজ করে দিয়েছি। তারপর প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতে লাগলো। যেদিন কোরআনখানি করেছিলাম তার পরদিন বিকেলে ভাই ঘরে ঢুকে তীব্র স্বরে বলল, বাইরের ময়লা পরিষ্কার করলে না কেন? আমরা বললাম, কাজের মহিলা এসে গেছে, পরিষ্কার করছে। ভাই বলল, তাহলে বাইরে ওই মৃতদেহগুলো পড়ে আছে কেন? আমরা জিজ্ঞেস করলাম, কি কি দেহ? সে আমাকে হাত ধরে বাইরে নিল। দেখি আয়নার একদিকে মরা কবুতরের ছানা, অন্যদিকে 2টা মরা কাক, কিছু লন্ড্রি এরিয়ায়, কিছু লনে। ঘরের এক পাশ ঘুরলেই কোথাও না কোথাও একটা মরদেহ চোখে পড়ে। অন্ধকার নামছে, চারপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে, আর আমাদের ভাঙাচোরা উঠোনে মৃত প্রাণী। দৃশ্যটা এত ভীতিকর ছিল, বুক ভার হয়ে আসছিল। আমরা বললাম, সকাল হলে কাজের লোক আসবে, সব উঠিয়ে ফেলবে। দরজা লক করে ভেতরে ঢুকে পড়লাম। রাতভর বেড়ালের কান্নার শব্দ, জানালার আড়াল থেকে আছড়ে পড়া সুর, ডিসেম্বর কিংবা জানুয়ারির ঠান্ডা, বাতাস ভারী, পাখা বন্ধ। নীরবতার মধ্যে ছোট ছোট শব্দ কেমন করে যেন বেড়ে যায়। কখনো মনে হচ্ছিল বাইরে কেউ হাতুড়ি দিয়ে মার্বেল ভাঙছে, কখনো দেয়ালে পাথর পড়ার ঠন ঠন, আবার কখনো টেনে ঘষার মতো শব্দ। সন্ধ্যার দিকে ছোট বোন বারান্দায় খেলছিল। হঠাৎ ভেতরে এসে কান্নায় ভেঙে পড়ে বলল, মাম্মা, আমাকে ওরা মেরেছে। আমি জিজ্ঞেস করলেন, কে মেরেছে? বান্ধবী কেউ এসেছে? ছোটটা বারবার বাইরে দেখিয়ে বলল, ও ওরা। বাইরে গিয়ে দেখলাম কেউ নেই, তবু ছোটটার গাল লাল। মনে হয় সত্যিই কেউ জোরে থাপ্পড় দিয়েছে। খেলনা দিয়ে তাকে বোঝালাম। আমি আমার দিকে তাকিয়ে দেখলেন দুজনেই চুপ। এক রাতে 12টা কিংবা 1টা হবে। আমরা প্রায় ঘুমিয়ে পড়েছি। ভাই সম্ভবত জেগেছিল, সে একটু দেরিতে ঘুমায়। এমন সময় বাইরে থেকে নবজাতকের কান্নার শব্দ, কখনো খুব কাছে, যেন জানালার ধারে, আবার মুহূর্তেই অনেক দূরে। একবার মনে হলো যেন কান ঘেঁষে কাঁদছে, তারপরই মিলিয়ে গেল। আমি আঁতকে উঠে বসে পড়লাম। ঘর থেকে বেরিয়ে দেখি ভাই দাঁড়িয়ে,
আম্মি আব্বুও বেরিয়ে এসেছেন। আমরা সবাই দরুদ শরীফ পড়তে শুরু করলাম। আব্বু আজান দিলেন। আজান শেষ হতেই কান্না থেমে গেল। আমরা ঠিক করলাম সকাল হলে কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে এ বাড়িতে কি হচ্ছে। ভোরবেলা আব্বু নিকটবর্তী মসজিদে গেলেন, ইমাম সাহেবকে সব বললেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, আপনারা কি ইরফান সাহেবের বাড়ি ভাড়া নিয়েছেন? আব্বু বললেন, হ্যাঁ, ঠিক ওইটাই। ইমাম সাহেব আবার চুপ। তারপর বললেন, ওই বাড়িটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত, অনেকদিন বন্ধ ছিল। আব্বু বললেন, আপনি একদম ঠিক বলেছেন। ইমাম সাহেব বললেন, আমার 3 দিন সময় চাই, ইস্তেখারা করে জানাবো কি করতে হবে। 3টা দিন আমাদের কাছে যেন 3টা মাস। দিনটা কাটে আতঙ্কে, রাতে ঘুম আসে দোয়ার মধ্যে। প্রথম দিন সন্ধ্যা, আম্মি রান্নাঘরে ভাত বসাচ্ছেন, আমরা পাশেই। হঠাৎ কেমন করে যেন পুরো হাঁড়িটা দুলে উঠে প্রায় আম্মির পায়ে পড়ে যাচ্ছিল। এই কয়েক ইঞ্চি দূর দিয়ে পড়ে তারপরে রক্ষা। আমি পেছনে সরে গিয়ে বসে পড়লেন। আমি দ্রুত পানি দিলাম। সবাই বোবা হয়ে তাকিয়ে রইলাম। দ্বিতীয় দিন বিকেল, আমি ছোটটার সঙ্গে খেলছিলাম। ভাই, আমি নিজের চোখে দেখেছি কালো একটা বেড়াল এসে চোখের সামনে বসে রইল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, অচেনা, যেন কথা বলে। আমরা দুজন স্থির হয়ে গেলাম। বেড়ালটা ধীরে ধীরে উঠোনের এক গাছের কাছে গেল। তারপর হঠাৎ এমনভাবে উধাও হলো, দেখলেও বিশ্বাস হয় না। ছোটটা ভয়ে আমার কোলে উঠে জিজ্ঞেস করলো, আপনি বেড়ালটা কোথায় গেল? আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। মনে হলো এই সব কিছুই স্বাভাবিক নয়। ইমাম সাহেবের ইস্তেখারার খবর আসতে তখনও বাকি 2 দিন। দ্বিতীয় দিন রাতেই আর এক বিপত্তি। আব্বু বাথরুমে পড়ে গিয়েছিলেন। পরে আব্বু নিজেই বললেন, মনে হলো কেউ আমাকে ঠেলে দিয়েছিল। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি। কিন্তু আব্বু ভয় পেয়ে গেলেন। সন্তানদের চিন্তা, স্ত্রীর চিন্তা, নিজেরও চিন্তা। ছোটটা তখনও খুব ছোট, 5-6 বছরের বেশি না। আম্মি সিদ্ধান্ত নিলেন ছোটটা তাঁর কাছেই ঘুমাবে। আমি সেদিন থেকে আম্মির ঘরেই থাকি, কেবল ভাই নিজের ঘরে। কিন্তু বেশি দিন টিকল না। সেই রাতেই ওর সঙ্গেও এমন কিছু ঘটল, শেষ পর্যন্ত আম্মি আব্বুর রুমে এসে সে উঠতে বাধ্য হলো। ভাইয়ের ভাষায় সে টিভি দেখছিল, আর দেখতে দেখতে তার নজর গেল জানালায়। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে, বয়সে আমাদের ছোট বোনের মতো হবে, 2 হাত জানালায় রেখে ভেতরের দিকে তাকিয়ে। শীতকাল, রাত 1টা, গলির লাইট জ্বলছিল বলে ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ভাই কুঁকড়ে গেল। আর তার মনে হলো আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। তারপর হঠাৎ ভয় এমনভাবে চেপে ধরল যে চিৎকার করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আর সেদিন থেকে ভাই তার নিজের ঘরে ঢোকেনি। তৃতীয় দিন ছিল জুম্মাবার। আব্বু বললেন, ঈশার নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে যাব, দেখি কি বলেন, শুনবো। সেদিন রাতে ঠিক নামাজে আব্বু থাকা অবস্থায় আমাদের উঠোনের ঝুলনা হঠাৎ এমনভাবে দুলতে শুরু করলো, মনে হলো কেউ অদৃশ্য হাতে টানছে। বিশ্বাস করুন, তখন যদি ক্যামেরাযুক্ত মোবাইল থাকতো আমি ভিডিও করতাম। দোলনা যে উচ্চতায় উঠেছিল, সেই গতিটা যে ছিল কতটা বেশি, ভাষায় বোঝানো মুশকিল। আমরা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে। আম্মি হিতাহিত জ্ঞান হারানোর আগে দরজা বন্ধ করিয়ে আমাদের একটা ঘরে ঢোকালেন। আমরা সবাই মিলে দোয়া পড়লাম, আয়াত পড়লাম, আব্বুর ফেরার অপেক্ষায় রইলাম। একটু পর দরজায় ঘন্টা বাজল। বাইরে যেতে ভয় হচ্ছিল খুব, কিন্তু যেতে তো হবেই। আমরা সবাই গিয়ে দরজা খুললাম। আল্লাহর রহমতে ততক্ষণে দোল থেমে গেছে।
ভাই আব্বুকে নিয়ে ঢুকলো। আব্বু বসেই বললেন, আমি ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি যা বলেছেন শুনে আমি নিজেও আঁতকে উঠেছি। আব্বু জানালেন, আগের ভাড়াটেদের ওপর কেউ শত্রুতা করে জাদু করেছিল। সেই জাদুর উপকরণ এই বাড়িতে কোথাও রেখে গেছে। এই সব জিনিসের কিছু নাকি এই ঘরেই লুকিয়ে আছে। আগের ভাড়াটেরা তাই হয়তো রাতারাতি পালিয়েছে। আর যেহেতু জাদুর সূত্র এই বাড়ির ভেতরেই, তাই নতুন যে পরিবার এখানে আসবে তার উপর সেই প্রভাব পড়বে। ইমাম সাহেব সাবধান করে বলেছেন, তোমরা যদি দ্রুত বের না হও তবে এর প্রভাব ত্বরান্বিত হবে। এমনও হতে পারে কারো প্রাণনাশের আশঙ্কা আছে। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। ভয়, বিস্ময়, ক্লান্তি সব মিলিয়ে বোকার মতো বসে রইলাম। তারপর যেন একসঙ্গে সিদ্ধান্ত হলো, অপেক্ষা নয়, দেরি নয়। সকাল হতেই আমরা খালার বাড়ির দিকে রওনা দিলাম। যে যা পারি গুছিয়ে বাকিটা পরে আনবো ভেবে ভোরের আলো ফুটতেই বের হয়ে গেলাম। খালার বাড়িতে উঠলাম। মনটা একটু শান্ত হলো। যতদিন না অন্য কোনো বাসা মেলে আমরা এখানেই থাকবো। পরে আরেকটা ভাড়া বাসা পেয়ে আমরা শিফট করলাম। সেই থেকে ওই বাড়ির দিকে আর ফিরেও তাকাইনি। এই পুরো অভিজ্ঞতা থেকে আমরা একটাই শিক্ষা পেতে পারি, জরুরি না যে জাদু শুধু আপনার ওপরই করা হয়েছে। আপনি যে বাড়িতে উঠেছেন, আগের সাথে যাদের শত্রুতা ছিল, যাদের জীবনকে বিপথে নিতে চেয়েছিল কেউ, তাদের লক্ষ্য করে করা জাদুর প্রভাবও ওই জায়গাটিকে আক্রান্ত করতে পারে। এরপর যে পরিবার আসে তারাও তার প্রভাব মুক্ত নয়। আমরা অনেক সময় নতুন বাসা নেওয়ার সময় ভাড়াটা, লোকেশনটা, দেয়ালের রং ঠিক আছে কিনা এসব দেখি, কিন্তু বাসাটার ইতিহাস, আগের ভাড়াটেরা কেন চলে গেল, তারা কতদিন ছিল, কোনো অস্বাভাবিক ঘটনার রেকর্ড আছে কিনা, এগুলো জানতে চাই না। আমার মনে হয় ব্যবহৃত কোনো বাড়ি নেয়ার আগে সুযোগ থাকলে অন্তত প্রতিবেশীদের কাছ থেকে একটু খোঁজ খবর নেওয়া ভালো। কেউ যদি সরাসরি কিছু বলতে নাও চায়, তাহলেও ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। ঘরে ওঠার আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার প্রথম দিক, শেষ 2 আয়াত, সূরা ফালাক, সূরা নাস এসব পড়ে দোয়া করা যায়। আমরা কোরআন খানি করেছিলাম। ইচ্ছে ভালো ছিল, কিন্তু সময়টা ঠিক ছিল কিনা পরে বুঝেছি। এইসব বিষয়ে আগে বোঝাপড়া জরুরি। যাই হোক, আল্লাহ রহমতে আমরা বড় কোনো ক্ষতির আগেই বেরিয়ে এসেছিলাম। আজ যখন এই ঘটনাগুলো লিখছি, এখনো মনে পড়লে শরীর কাঁপে। গোসলখানার সেই অনুভূতি, আয়নার সামনে দুটো মেয়ে, লনে দাঁড়িয়ে থাকা পোড়া মেয়ে, হাড় পোড়া গন্ধ, উঠোনে ছড়িয়ে থাকা মরা কবুতরের ছানা আর 2টা কাক, রাতের অন্ধকারে বেড়ালের তীব্র কান্না, দেয়ালে পাথর পড়ার আওয়াজ, টেনে ঘষার মতো অনবরত শব্দ, ছোট বোনের ওরা মেরেছে বলা, শিশুর কান্না আর আজানের সঙ্গে সঙ্গে থেমে যাওয়া, জানালায় 2 হাত রেখে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা, আর ঝুলনার উন্মত্ত দুলনি। সবাই আজও মনে হয় জীবিত। আমরা কেউ নতুন কোনো ঘটনা ঘটাইনি। আমি ঘটনাটা শেয়ার করলাম এই আশায় যে আপনারা যদি কোনো ব্যবহৃত বাড়ি ভাড়া নেন, তাহলে আগে একটু খোঁজ খবর নেবেন। শেষে একটা কথা, আমি নাদিয়া, আমি কোনো আলেম নই, কোনো ঝাড়ফুঁকও জানি না। আমি কেবল একজন সাধারণ মেয়ে যে এই ঘটনা ঘটার সময় ম্যাট্রিকের ছাত্রী ছিলাম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলছে 1.5 মিলিয়ন সেলিব্রেশন। চলুন শুরু করা যাক। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই
ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। আমার নাম নিলয়। আমার বাসা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায়। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, যেটি গোপন রাখার অনুরোধ। নমস্কার রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি 2013 সাল থেকে ভূত এফএম শুনতাম, তবে রেগুলার লাইভ শোনা হতো না। এখন প্রতিদিন শোনা হয়। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। লেখার মধ্যে অনেক ভুল থাকবে, সেই জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী, কারণ এটা আমার লেখা প্রথম ঘটনা। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ছোট থেকেই আমি নাকি অনেক ভয় পেতাম। মানে মায়ের মুখে থেকে শোনা, আমি কোনো কিছু দেখলেই নাকি কান্না করতাম। এই ধরেন কালো কুকুর, কালো বেড়াল ইত্যাদি। তো আমি যখন প্রথম কলেজে উঠি তখন থেকেই আমি কিছু অস্বাভাবিক জিনিস ফিল করি। আমি কোনো একদিন সন্ধ্যার দিকে আমার বাসার পেছনে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলাম। বলে রাখি, আমার বাসার আশেপাশে অনেক গাছগাছালি ছিল। আমাদের ছোট একটা বাগান আছে, যেখানে আমার বাবা অনেক ধরনের গাছ লাগিয়ে তার পরিচর্যা করেন। আর তার পাশেই ছিল একটা ছোট বাঁশঝাড়, যা আমাদেরই, আর তার পেছনে অনেক বাঁশঝাড় যেটা অন্য মানুষের। তো এর আগেও এইখানে অনেক কিছু ঘটেছে অনেকের সাথেই। এখানে বহু বছর আগে একটা মন্দির ছিল, যেটা আমার দাদুদের ছিল। আর আমার দাদুদের অনেক সম্পত্তি ছিল, যেটা অনেক মানুষ জোর করে দখল করে নিয়েছিল। যুদ্ধের আগে আমাদের পরিবারের অনেক মানুষ ইন্ডিয়াতে চলে যায়, তাই তখন অনেকে অনেক জায়গায় অনেক কিছু দখল করে ফেলেছিল। বলে রাখি, আমাদের বাসার আশেপাশে এমন অনেকে আছে যারা এখনো আমাদের জায়গা দখল করে জীবনযাপন করছে। তার মধ্যেই একজনের বাসার ওইখানে আমাদের সেই মন্দিরটি ছিল। তার সাথেই ছিল বিশাল এক তাল গাছ। অনেকে এই দিক দিয়ে যাওয়ার সময় সেই তাল গাছে অনেক রাতে কোনো কিছুর শব্দ শুনতে পেতেন, যেটা আমিও অনেকবার পেয়েছি। এই তাল গাছটা নেই, তবে তাল গাছ নিয়ে অনেক ঘটনা আছে, যেটা অন্যদিন শেয়ার করব। এখন আসি মূল ঘটনায়। আমি কারোর সাথে কথা বলছিলাম ফোনে। অন্ধকার ছিল, আর আশেপাশের বাড়ির কিছু আলো, যেটা আমার গায়ে হালকা হালকা লাগছিল। আমি কথা বলতে বলতে এক সময় পেছন ফিরতেই দেখি একটা দেয়ালে ঘোড়ার মতো কিছু একটা দৌড়ে চলে যাচ্ছে। আমি এটা 10 সেকেন্ডের মতো দেখেছি। আমি তখন স্বাভাবিকভাবেই নিয়ে ফোনে কথা বলায় মনোযোগ দেই। তার কিছুক্ষণ পর দেখি আবার সেই ছায়াটা ওইভাবে দৌড়ে চলে যাচ্ছে। এবার আমি অনেক ভয় পেয়ে যাই। আমি তখন তাড়াতাড়ি বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আমার সাথে আর কিছু হয়নি। কিছুদিন পরে যথারীতি রাতে ঘুমিয়ে যাওয়ার পর আনুমানিক 2টা বাজবে, সেই সময়ে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমার ভ্রম ভেঙে যায় যখন দরজার শব্দ কানে আসে। আমি অনেক ঘেমে গিয়েছিলাম। তখন ভাবছিলাম, আমি এইখানে কিভাবে এলাম? আমি তো ঘুমিয়েছিলাম। পরে আমি একটু জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ঘুম আসছে না। আমার শরীর অনেক কাঁপছে। আমি ঘেমে গেছি। আমার মনে হচ্ছে আমার বুকে কেউ ভারী একটা কিছু দিয়ে রেখেছে। আমি আমার ঈশ্বরের নাম নিতে থাকি মনে মনে। আর কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। আমি স্বপ্নে দেখি আমাকে কেউ ডাকছে, আমার নাম ধরে ডাকছে। আমি বাইরে তার সাথে হেঁটে যাচ্ছি পেছন পেছন, আর সে আমাকে বলছে, আরো চল, অনেক পথ বাকি, তোকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। আমি স্বপ্নের মধ্যেই তাকে জিজ্ঞেস করি, আমি কোথায় যাচ্ছি? আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমি বাসায় যাব, আমাকে বাসায় রেখে আসো। তখনই আমি স্পষ্ট গলায় শুনলাম আমাকে কেউ বাইরে থেকে ডাকছে, নিলয়, নিলয়, বাইরে এসো, তোমাকে নিয়ে যাব
আমি তখন চিৎকার করে উঠি, আর পাশের রুম থেকে আমার মা চলে আসে। আমি দরজা খুলে দিতে আমাকে বলে, কি হয়েছে? আমি বলি, অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি তো। এরপর আমাকে বাইরের মগে রাখা জল আর এক চিলতে লবণ খাওয়ায় মা। গ্রামের প্রচলিত প্রথা, কেউ ভয় পেলে তাকে বাইরের একটু জল আর লবণ খাওয়ালে নাকি ভয়টা কেটে যায়। তো সেই দিন মা আমার সাথেই থাকে, আর কোনো সমস্যা হয় না। তার পরের দিন একটা চাচির কাছে মা আমাকে নিয়ে যায় ঝাড়ফুঁক করানোর জন্য। সেই চাচিকে আমি সব কিছু বলি এবং আমাকে তিনি বলেন রাতে ঠিক 12টার পরে আয়না না দেখতে, মানে আয়নার সামনে যেন আমি না যাই এবং আয়নার দিকে না তাকাই। এটা কেন বলেছেন আমি জানি না। আমি রাতে গেম খেলতাম এবং ঘুমানোর আগে প্রতিদিন বাথরুম থেকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তারপর ঘুমাতাম। কিন্তু এটা উনি কিভাবে জানলেন? আমি রাতে আয়না দেখা বন্ধ করে দিলাম। বহুদিন আমার সাথে আর কিছু হয়নি, তবে অনেক দিন পর রাতে হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাউন্ডে আমার ঘুম ভেঙে যায়। শুধু আমার না, আমার মা বাবারও ঘুম ভেঙে যায়। আমি বাইরে গিয়ে দেখতে চাই কার কি হলো, কোথা থেকে আসছে শব্দটা। সেই মুহূর্তে আমি দেখি আমার সামনে দিয়ে আমার মা হেঁটে চলে যাচ্ছে সেই বাঁশঝাড়ের দিকে। আমি ভাবছি মা হয়তো কার কি হয়েছে তাই দেখতে যাচ্ছে। আমি তার পেছন পেছন আমাদের বাগানের রাস্তা ধরে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি মা আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিই। ঠিক তখনই পেছন থেকে আমার বাবা আমার নাম ধরে ডাক দেয় এবং বলে আমি ওইখানে কি করছি। আমি বাবাকে বললাম, মা এদিকে গেল, আমি তার সাথে যাচ্ছি। তখন বাবা বলেন, তোর মা বাথরুমে গেছে। আমি তোর দরজার সাউন্ড শুনে দেখতে এসে দেখি তুই ঘরে নেই। তখন বাগানে গিয়ে দেখি তুই আস্তে আস্তে হেঁটে যাচ্ছিস। কি হয়েছে? কোথায় যাচ্ছিস এভাবে এত রাতে? তখন আমি আমার বাবাকে বলি, রাত কয়টা বাজে? বাবা জানায় রাত 3:30। তখন আমার গায়ে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে আর আমার সারা শরীর কাঁপতে থাকে। আমি একটা দৌড় দিয়ে আমার রুমে চলে যাই এবং প্রচণ্ড ভয় পাই। আর আমি মাকে বলি, তোমরা কি কেউ অ্যাম্বুলেন্সের সাউন্ড পাওনি? মা জানায়, হ্যাঁ পেয়েছি। ওইটা ওই দিকের বাসার একজন অসুস্থ ছিল, সে মারা গেছে। তাকে নিয়ে আসলো মাত্র ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে। তখনই সেই বাসা থেকে অনেক কান্নার আওয়াজ কানে আসে। আর সেই রাতে মা আমার সাথেই ঘুমায়। আবারও সেই চাচির কাছে আমাকে নিয়ে যাওয়া হয় আর তিনি জানান, এমন হয়, ওটা ভয়ের কিছু না, একটা নাকি নিশির ডাক। এটা অনেকের সাথে এরকম হয়। বাইরে বের হওয়ার সময় গায়ে চিমটি দিয়ে বের হতে হয়। সেই কারণেই যদি গায়ে ব্যথা লাগে তাহলে বুঝতে হবে সব ঠিক আছে, আর যদি না লাগে তাহলে বুঝতে হবে তুমি আর তোমার মধ্যে নেই। তো তিনি পানি পড়া দিয়ে দিলেন আর কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন। আর কোনো সমস্যা হয়নি। তার অনেক দিন পরে আমাদের এলাকায় একজন মারা যায়। তো আমরা আমাদের ধর্মের রীতি অনুযায়ী তাকে শ্মশানে নিয়ে যাই। বলে রাখি, সেদিন অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আমরা শ্মশানে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 12টা। তাকে যথারীতি পোড়ানোর সব কার্যক্রম শুরু করে দেওয়া হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তাকে চিতায় উঠানো হয় পোড়ানোর জন্য। আমি আমার বন্ধুদের সাথে ওই দিকে গিয়ে বসে গল্প করছিলাম। অনেক রাত হয়ে যাওয়ায় এক বন্ধু আমাকে বলল, ঘড়িতে কয়টা বাজে দেখতে। আমি তাকে জানালাম 2:30। আমরা সবাই বলা বলি করছিলাম, আজকে অনেক রাত হয়ে গেল, কালকে সারাদিন ঘুমাতে হবে। এই সব নিয়ে আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তার একটু পরেই আমি ফেসবুকে স্ক্রলিং করছিলাম। হঠাৎ করেই আমি আমার ফোনের সময়ের দিকে তাকাতেই দেখি রাত 4টা বাজে। এটা দেখে আমি তো অবাক। একটু আগে দেখলাম 3টাও বাজেনি। এত তাড়াতাড়ি 4টা বাজলো কিভাবে? আমি আমার এক বন্ধুকে বললাম, দেখ তো তোর ফোনে কয়টা বাজে। সে দেখে বলল, ফোনে 2:47 বাজে। আমি তখন তাকে আমার ফোনের দিকে তাকাতে বললাম এবং বললাম, আমার ফোনে দেখ 4টা বাজে। পুরো 4:02 হয়ে যাওয়ার পরেও দেখি সেই 4টাই বেজে আছে। এইবার আমি ভাবলাম হয়তো আমার ফোনের সমস্যা। আমি আমার সেটিংয়ে গিয়ে চেক করতে লাগলাম সব ঠিক আছে কিনা। ওইখানে সব ঠিকই ছিল, কোনো সমস্যা নেই। আর আমার ফোনটা একটু ভালো হওয়ায় এমন সমস্যা হওয়ার কথাও না। আমার তখন কেমন যেন সবকিছু অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছে আমার ঘাড়ে কেউ চাপ দিচ্ছে, কেউ মনে হচ্ছে আমার বুকে চাপ দিচ্ছে। আমি ঘামতে শুরু করি
আমার মাথা ঘুরতে শুরু করে, আমার ফোনটা হাত থেকে পড়ে যায়। আমি কেমন যেন করছি এই ভেবে 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে কিভাবে যেন আমি স্বাভাবিক হয়ে যাই আর ফোনটা তাড়াতাড়ি করে অফ করে ফেলি। ফোনটা অফ করে আবার যখন অন করলাম দেখি 4টাই বেজে আছে। আমি আবারও ফোনটা অফ করি। এভাবে 2-3 বার অফ অন করার পরে ঘড়ির সময়টা ঠিক হয়ে যায়। আমি আমার বন্ধুদের বললাম, আমি বাসায় যাব, তোরা কেউ আমার সাথে যাবি? এইখানে একটা কথা বলে রাখি, আমাদের বাসা থেকে শ্মশান প্রায় 2-2.5 কিলোমিটার হবে। বন্ধুদের মধ্যে একজন বলল, পাগল হয়েছিস? এখন মধ্যরাত, রাস্তায় হেঁটে 2-3 জন যাওয়াটা ঠিক হবে না। শ্মশানের কাজ শেষ হোক, সবাই একসাথে যাব। তখনই এক বন্ধু বলে উঠল, শ্মশানের কাজ প্রায় শেষের দিকে, সবাই প্রস্তুত থাক, বাড়ি যাব। তার কিছুক্ষণ পরেই সবাই সব কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমিও তাদের সাথে হাঁটতে থাকি। আমি আমার কাকাদের সাথে আর 4-5 জন একসাথে একটু আগে হাঁটতে থাকি। আমার বন্ধুরা আমাদের থেকে অনেক পেছনে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পাই কেউ একজন কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। আমি এটা মনের ভুল ভেবে চোখ মুছে আবার তাকাই, কিন্তু এইবার স্পষ্ট দেখতে পাই কেউ একজন আমাদের থেকে একটু সামনে হেঁটে যাচ্ছে। এটা আমি আগে দেখতে পাওয়ায় আমার সাথে যারা ছিল তাদেরকে বলি, কাকা দেখেন, কি যেন হেঁটে যাচ্ছে, আমাদের সামনে দিয়ে যাচ্ছে, দেখেন। এইবার তারা সবাই লক্ষ্য করে, হ্যাঁ সত্যিই তো কেউ একজন হেঁটে যাচ্ছে। আমরা তো সবার প্রথমে, তাহলে আগে কে হেঁটে যাবে? সবাই ভাবলো হয়তো চোর চুরি করে পালাচ্ছে। আমরা সবাই বললাম তাকে ধরবো, তাই আমরা সবাই হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। রাস্তার পাশে ল্যাম্প পোস্ট থাকায় দেখলাম সে ল্যাম্প পোস্টের পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, যেমন একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর করে হাঁটে। কিন্তু আমরা যখন তাকে ধরতে যাচ্ছি সে আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এতটা জোরে হেঁটে যাওয়া মানুষের পক্ষে সম্ভব না, দৌড়ে গেলেও অত জোরে যাওয়া সম্ভব না। আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই এবং আমরা আমাদের ঈশ্বরের নাম জপতে থাকি। সবাই কেমন যেন অন্যরকম করছে, কথা বলতে গেলেই কেমন জানি বেঁধে যাচ্ছে মুখে। আমরা সবাই এবার হাঁটার গতি অনেক বাড়িয়ে দেই, আস্তে আস্তে দৌড় দেওয়ার মতো করে হাঁটতে থাকি। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখি 3 রাস্তার মোড়, আর ওই মোড়ের ডান সাইডের রাস্তা দিয়ে সেই মানুষরূপী ছায়াটা নেমে যায় এবং অন্ধকারের সাথে মিলিয়ে যায়। এবার আমরা এইটা দেখে সবাই একটা দৌড় দিই এবং এক দৌড়ে আমরা সবাই বাসায় চলে আসি। এবং আমি বাসায় এসে আমার মা বাবাকে সবকিছু খুলে বলি। মা বলে, শোনো, এত রাতে শ্মশানে যাওয়া লাগবে না। এরপর থেকে কেউ মারা গেলে যদি রাতে পোড়ানো হয় তাহলে যাওয়ার দরকার নেই। সৌভাগ্যবশত আমার কিছুই হয়নি, আমি একদম স্বাভাবিক ছিলাম, কিন্তু মনের মধ্যে সেই ভয়টা আজও রয়ে গেছে। তিনি এখানেই তার ঘটনা শেষ করেছেন। আমি আপনাকে বলবো, ফোনের ব্যাপারটা নিয়ে আমি শিওর না, হয়তো আপনি একটু ওই সময়ে আপনি আবার বলেছিলেন যে আপনি একটু অস্বস্তি বোধ করছিলেন, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গিয়েছিল। ওইটা হয়তো ওই ফোনের প্রবলেমের কারণেই হয়েছিল। আপনি হয়তো কিছুক্ষণের জন্য একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন, হয়তো একটা প্যানিক অ্যাটাকের মতো কিছু একটা হয়ে থাকতে পারে আপনার সাথে। আর ফোনের এই সমস্ত প্রবলেম তো হয়, মানে আমি ঠিক জানি না, হয়তো কিছু একটা হয়েছিল, ইন্টারনেট হয়তো আনস্টেবল ছিল, সে কারণে হতে পারে কিনা আমি ঠিক জানি না, বাট কোনো একটা কারণে হয়তো কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল এবং সেটা ওই পরিবেশ, ওই শ্মশান সব কিছু মিলিয়ে আপনি হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন। বাকি সব কিছু যা আপনার সাথে ঘটেছে সেটা নিয়ে ভাববার যথেষ্ট কারণ রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি, এবং আশা করছি আজকের শোটি আপনারা সবাই উপভোগ করছেন। যদি উপভোগ করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সাথে বা পরিচিত যারা আছেন তাদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই যদি ঘটনা ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, আর সেই সাথে সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাব আমাদের অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের সামনে হাজির হয়েছি দুটি ঘটনা নিয়ে। আজকের ঘটনা দুটি আমি দুজন পৃথক পৃথক মানুষের কাছ থেকেই কালেক্ট করেছি। তো প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে একজন উবার ড্রাইভারের ঘটনা। তো এই যিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন উনি আসলে একজন উবার ড্রাইভার, আপনারা বুঝতেই পারছেন। তো উনার ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই শেয়ার করছি। তার আগে আমি উনার পরিচয়টা দিয়ে নিই। উনার পরিচয়, উনার নাম সামিন। উনি একজন উবার ড্রাইভার। উনি মোটামুটি বলতে গেলে করোনার কিছুদিন আগে থেকে উনি উবার চালান। আর করোনার সময় যেহেতু অনেকের চাকরি চলে গিয়েছিল তাই উনি আসলে উবার চালানোর পেশাটাই বেছে নিয়েছিলেন, যদিও ওনার উবার চালানোর পেছনের কারণটা আসলে ভিন্ন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি উনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন। শুরুতেই উনি সবাইকে সালাম দিয়ে নিয়েছেন এবং আমি এখন ওনার ভাষাতেই ঘটনাটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সামিন, আমি একজন উবার ড্রাইভার। আমার ঘটনা শুরুর আগে আমি আমার পরিবারের কিছু বর্ণনা আপনাদের সামনে দিতে চাচ্ছি। আমার পরিবারে আমার বাবা, আমার মা, আমার 2 বড় বোন এবং আমি। আমার বাবা একটা সময় উবার চালাতেন। ব্যাপারটা এমন ছিল না যে করোনার যখন সময় ছিল তখন চাকরিচ্যুত হওয়ার কারণে বাবা উবার চালাতেন। বাবা আসলে অনেক আগের থেকেই উবার চালাতেন। ওনার গাড়ি চালানোর একটা আলাদা ধরনের শখ ছিল। উনি যখনই গাড়ি নিয়ে বের হতেন দেখা যেত যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরে দূরে ভ্রমণের উদ্দেশ্যে চলে যেতেন। তো সেখান থেকে আসলে ওনার উবার চালানোর শখটা শুরু। তো উনি উবার চালাতেন। আমিও বেশ কয়েকবার বাবাকে বলেছিলাম যে বাবা, আমিও তোমার মাঝে মাঝে একটু চালাতাম গাড়িটা, উবার চালাতাম, তাহলে হয়তো বা আমাদের ফ্যামিলি ইনকামটা একটু আগের থেকে একটু ভালো হতো। কারণ বাবা নর্মালি দিনের বেলা উবার চালাতেন আর আমি চাইছিলাম যে আমি রাতের বেলা 12টার পর থেকে চালাই। তাহলে হয় কি, এয়ারপোর্ট থেকে যে সমস্ত মানুষজন বিভিন্ন দেশ থেকে আসেন তারা রাতের বেলা উবারে জার্নিটা করেন। তো তখন মোটামুটি বেশ ভালো অঙ্কের একটা ইনকাম করা যায়, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে ভ্রমণ করেন জন্যে সেখানে উবার চালানোটা বেশ সুবিধাজনক। আর রাতের বেলা ফ্লাইট থাকে, তো সেজন্য মোটামুটি ভালো যাত্রীও পাওয়া যায়। কিন্তু বাবা আমার কথা কখনোই শোনেননি। উনি বারবার বলেছেন যে তোমার লেখাপড়া আছে, তুমি লেখাপড়া করো, তোমার এখন এসব করার সময় না, লেখাপড়া করো, ভালো একটা চাকরি বাকরি করবা, এসব তোমার করার প্রয়োজন নেই। আমি বাবা আমার তোমাদেরকে খাবার দাবার, তারপরে তোমাদের থাকার বাসস্থান, কাপড় চোপড় এসব প্রোভাইড করতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আমি করতে পারি, সেটা তোমরা করতে পারো না। তো বাবা একেবারে নাছোড়বান্দা, উনি সবসময় আমাকে বারণই করতেন। তো প্রত্যেকবারের মতো এবারও বারণই করে দেন। আমার ব্যাপারে একটু বলি, আমি একজন স্টুডেন্ট ছিলাম তখন। আমি তখন বিএসসি সেকেন্ড ইয়ারে পড়তাম। আমার বিএসসিতে থাকার কারণে মোটামুটি কলেজের ভার্সিটিতে রেগুলার ক্লাস করতে হতো। তো ক্লাস করতে হতো জন্য আমি তো দিনের বেলা সময় পেতাম না। যেহেতু দিনের বেলা সময় পেতাম না, সেই জন্যই আমি বাবাকে বলেছিলাম যে আমি রাতের বেলা উবারটা চালাই। তো বাবা তো রাজি হননি। তো এভাবেই আমাদের দিনগুলো ঠিকঠাক কেটে যাচ্ছিল, দিন কাটছে, আর আমাদের পরিবারের অবস্থাও আগের মতোই আছে। তো একটা সময় হয় কি, আমার বাবা একদিন রাতের বেলা উবার চালাতে বের হন এবং বাসায় আসেন। উনি আগের দিন কিছুটা অসুস্থ ছিলেন, যদিও আমরা তখন বুঝিনি, কারণ আমাদের কাছে এত পরিমাণ টাকা পয়সাও ছিল না যে সামান্য পরিমাণ অসুস্থতার জন্য মানুষ যে ডাক্তারটা দেখায় সেটার জন্য আমাদের ওরকম সুযোগ সুবিধাটা ছিল না। তো বাবার অসুস্থতার পর 2 দিন উনি আর উবার চালাননি। তৃতীয় দিন বাবা একটু উঠে গাড়ি নিয়ে বের হতে যাওয়ার সময় উনি হুট করে গাড়ির সামনে পড়ে যান। তো আমরা সবাই যখন বাইরে বেরিয়ে দেখি যে বাবা পড়ে গিয়েছে, তখন বাবার কাছে আমরা যখন যাই তখন দেখি যে বাবার শ্বাস প্রশ্বাস চলছে এবং বাবা অজ্ঞান হয়ে আছেন। তো বাবাকে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাদেরকে বলেন যে বাবার স্ট্রোক হয়েছে এবং অবস্থা খুবই সিরিয়াস, উনি আর সার্ভাইভ নাও করতে পারেন, আর যদি সার্ভাইভ করেনও তারপরে হয়তো প্যারালাইজড হয়ে থাকবেন। তো সেখানে প্রায় 2-3 সপ্তাহের মতো চিকিৎসা হয়, বাবাকে আইসিইউতে রাখা হয়, অনেক টাকা খরচ হয়। আমাদের সেভিংসে যত টাকা ছিল সব আমাদের একদম পানির মতো বেরিয়ে যায়। টাকাটা আসলে বড় ফ্যাক্ট ছিল না, ফ্যাক্ট ছিল বাবার ঠিক হওয়াটা। কারণ আমাদের পরিবারে বাবাই একমাত্র মানুষ ছিলেন যিনি রোজগার করতেন। বাবা ছাড়া তো আর কেউ রোজগার করতেন না। যেহেতু রোজগার করার ব্যক্তি একজনই, তো সেই ক্ষেত্রে বাবা যদি রোজগার না করেন তাহলে আমাদের সংসার চলবে কি দিয়ে। তাই আমরা বাবার চিকিৎসার কাজে খুব তোড়জোড় লাগাই যে বাবা দ্রুত সুস্থ হয়ে যাবে, নিয়ে আশা করছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ দ্রুত আমার বাবাকে সুস্থ করে দিন। কিন্তু আসলে মানুষ যা চায় সবসময় তো সেটা হয় না। তো মোটামুটি 20-22 দিন আইসিইউতে থাকার পর আমার বাবা ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার কাঁধে চলে আসে, কারণ বাড়ির একমাত্র ছেলে আমি। আমার ফ্যামিলিতে আরও 3 বোন আছে, তো তাদেরকে দিয়ে তো আর কাজ করানো সম্ভব না। এটা তো আমি মানে ভাই হিসেবে এবং বাসার একজন কর্মক্ষম পুরুষ হিসেবে এটা আমি কোনোদিনও চাইবো না। আমার মনে হয় এটা শুধু আমি না, এটা কেউই চাইবে না। তো বাবার ইন্তেকালের পর উবার চালানোর দায়িত্বটা আমি নিয়ে নেই। আমি চিন্তা করি যে আমার যেহেতু কলেজ থাকে সকালবেলা, তো আমি কলেজে সকালবেলা গিয়ে বাসায় এসে ঘুম দিব এবং রাতের 12টা বা 11:30 পর থেকে আমি উবার নিয়ে বের হবো এবং ভোর 5টা পর্যন্ত আমি উবারটা চালাবো। চালানোর পর বাসায় এসে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে ঘুম দিব, ঘুম থেকে উঠে আবার মানে ভার্সিটিতে যাব। এই ছিল আমার আর কি চিন্তা ভাবনা। তো সেই অনুযায়ী আমি কাজ করতাম রেগুলার। 12টা 12:30 বা 11:30 মধ্যে আমি বেরিয়ে যেতাম, বেরিয়ে আবার 5টার দিকে ফিরে আসতাম। মোটামুটি বেশ ভালোই ইনকাম হচ্ছিল, এমন না যে ইনকাম খারাপ হচ্ছিল, কারণ আমি মেনলি টার্গেট করেছিলাম আমাদের এখানে যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টের আশেপাশের এরিয়াটা। তো আমি কোথায় থাকি সেই জিনিসটা আমি আসলে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি ঢাকার কোনো একটা অঞ্চলে থাকতাম। তো ঢাকা এয়ারপোর্টের কথা বলছি আমি। সময়টা হবে করোনার কিছুদিন পরে, মানে করোনা তখন আর নেই, সে সময় হচ্ছে আমার বাবা ইন্তেকাল হয়। তো আমি উবার চালানো শুরু করি, এভাবেই আমার দিনকাল চলতে থাকে। তো নর্মালি রাতের বেলা যে রাইডগুলো আমি পেতাম সেগুলো আমি আগেই বলেছি আমি এয়ারপোর্টের এরিয়াতে মানে রাইড নিতাম। তো সেক্ষেত্রে এয়ারপোর্টের মানুষজনই বেশি থাকতো, আশেপাশের মানুষও কিছু থাকতো এবং দেখা যেত যেহেতু রাতের বেলা ড্রাইভটা করতাম, রাইডগুলো নিতাম, তো সেক্ষেত্রে মানুষের পরিমাণ তেমন একটা বেশি ছিল না। রাস্তাঘাট বেশ শুনশানই থাকতো, কারণ রাতে 3টা-4টা পর্যন্ত তো এটা অনেক রাত। সে সময় তো সাধারণত রাতে মানুষজন খুব একটা বের হন না, আর বের হলেও তারা সাধারণত এরকম উবার টুবার খুব একটা ইউজ করেন না, কারণ সবারই তো একটা মানে সেফটির একটা ভয় থাকে। তো সেটা আমারও থাকতো, এই জন্য রাতেবেলা আমি এয়ারপোর্ট ছাড়া সাধারণত বাইরের যাত্রী খুব কমই তুলতাম। তো একদিন রাতেবেলা আমি উবার চালাতে বের হয়েছি, তখন আমার মনে আছে তখন সময়টা হবে রাতের 11:50 বা 55 এরকম একটা সময় হবে। তো আমি রাইড নেওয়ার জন্য এয়ারপোর্টের আশেপাশে কোনো একটা এরিয়ার মধ্যে দাঁড়ানো। তো গাড়িতে ভালো লাগছিল না, অনেকক্ষণ যাবৎ বসে আছি, আজ রাইড খুব একটা পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে বেশ বোরিং ফিল হচ্ছিল, তাই হাতের মোবাইলটা হাতে নিয়ে গাড়ির বাইরে গিয়ে মানে আমি গাড়ির মধ্যেই হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ পর মানে আমি একটা রাইড রিকোয়েস্ট রিসিভ করলাম। তো রাইড রিকোয়েস্টটা পাওয়ার পর আমি দেখলাম যে রাইডটা হচ্ছে মোটামুটি এমন একটা অবস্থায় যে আমি হয়তো বা ওই রাইডটা দিয়ে খুব দ্রুতই আমার বাসায় চলে যেতে পারবো। তো আমি চিন্তা করছিলাম যে ঠিক আছে, তাহলে এই রাইডটা আমি নেই, যেহেতু রিকোয়েস্ট আমার এখানে ঢুকেছে। তো অনেকক্ষণ যাবত রাইডও পাচ্ছিলাম না, তো আমি রাইডটা অ্যাকসেপ্ট করার পর আমি গাড়িতে প্রবেশ করার পর গাড়ি স্টার্ট করি। গাড়িটা স্টার্ট করার পর আমি খেয়াল করি যে আমার মোবাইলের ব্যাটারিটা লো দেখাচ্ছে। তো আমি মোবাইল চার্জ দিতে যাব, এমন সময় আমার ফোনটাই অফ হয়ে গেল অলমোস্ট। তো আমি মানে ফোন চার্জ দিচ্ছি, কিন্তু ফোন খুব একটা ওরকমভাবে চার্জ নিচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যে ডেস্টিনেশনে যাচ্ছি, আমি যে পিক আপ পয়েন্ট আছে সেখানে যাচ্ছি, সেখানে যেতে যেতে মোটামুটি 5 থেকে 10 মিনিট তো লাগেই। সাধারণত একটা মোবাইল চার্জ করলে সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 6% চার্জ তো উঠবেই, যদি সেটা ফাস্ট চার্জ সাপোর্টও না করে। আমারটা তো ফাস্ট চার্জ সাপোর্ট করতো, সেক্ষেত্রে এটা তো মোটামুটি 20 থেকে 30% চার্জ উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা উঠেনি। দেখা যাচ্ছিল আমার চার্জ ছিল তখন 2% এবং চার্জটা 3%-এ এসে আটকে আছে, চার্জটা উঠছে না। তো আমি ডেস্টিনেশনে যাওয়ার কিছুক্ষণ পর আমার ফোনটা বন্ধই হয়ে যায়। তো আমি ড্যাশবোর্ড থেকে, আমার নতুন একটা চার্জার ছিল, ড্যাশবোর্ডে সবসময় চার্জার থাকতো আমার কয়েকটা করে। তো আমি ড্যাশবোর্ড থেকে চার্জার বের করে আবার চার্জ লাগিয়ে চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু ডেস্টিনেশনে এসে গিয়েছি, তো ডেস্টিনেশন আসার পরে যেহেতু ফোন বন্ধ হয়েছে, তাই হচ্ছে ওই প্যাসেঞ্জারের কাছে হয়তো বা নোটিফিকেশন গিয়েছে যে আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়ানো। তো আমি দাঁড়িয়ে আছি ফোন চার্জ দিয়ে গাড়ির বাইরে। কিছুক্ষণ পর এক মহিলা, বোরকা পরা এক মহিলা এলেন। উনি এসে আমার মানে হুট করে পেছনের দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লেন, আমার সাথে কোনো কথাও বললেন না। আমি গাড়িতে ঢুকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন? তখন উনি আমাকে বললেন যে কেন, আমি তো আপনাকে অ্যাপে দেখাচ্ছে না আমি কোথায় যাব, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা? তখন আমি ওনাকে বললাম যে আপা, আমাকে মাফ করবেন, আমার আসলে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু ফোনটা বন্ধ, তাই আমি আসলে দেখতে পাচ্ছি না যে আপনি যাবেনটা কোথায়, আসলে আমাকে একটু বলে দিলে ভালো হয়। তখন উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি চালাতে থাকো, আমি তোমাকে বলে দিব কোথায় কোন জায়গায় গিয়ে টার্ন নিতে হবে। তো আমি তার কথা মতো গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালাচ্ছি আমি। গাড়ি চালাতে কিছু দূর যাওয়ার পর উনি বারবার আমাকে হাতের ইশারায় দেখাচ্ছেন যে ওনাকে মানে কোথায় নিয়ে যেতে হবে।
এরকমভাবে যেতে যেতে এক সময় মানে উনি আমাকে টার্ন নিতে বলেন, এবং খুব বিরক্তিকর ব্যাপার যেটা সেদিন ছিল, সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবং আমি কয়েকবার চিন্তা করেছিলাম যে যেহেতু রাইড পাচ্ছি না তো আমি বাড়িতে চলে যাব কিনা, কারণ বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছিল। দেখতে দেখতে এমন একটা অবস্থা ছিল যে রাস্তায় পানি উঠতে শুরু করে দিয়েছে, এই টাইপের একটা বৃষ্টি ছিল সেদিন। তো বৃষ্টিতে চলতে চলতে একসময় দেখা গেল কি পানির লেভেলটা এতটুকু রাইজ হচ্ছে যে আমার গাড়ির চাকাটা অলমোস্ট প্রায় ডুবে যাচ্ছে পানির ভেতরে। তো আর চাকা ঢুকে আমি চিন্তা করছিলাম, চাকা যেহেতু এরকমভাবে পানিতে ডুবে যাচ্ছে, আমি বুঝতে পারছি গাড়ির সাইলেন্সারে যদি পানি ঢোকে তাহলে তো গাড়িটা বন্ধ হয়ে যাবে। বারবার এইটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে যদি রাস্তায় গাড়ি কখনো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি বা যে প্যাসেঞ্জার আমার সাথে আছেন আমরা দুজন তো গাড়িতে বসেই বা কীভাবে থাকবো, আর আমি ওনাকে পৌঁছে বা কীভাবে দেবো না ডেস্টিনেশনে। তো কিছু দূর যেতে যেতে মানে বারবার আমি এই টেনশন করছিলাম যে কি হয় না হয়, গাড়ি যদি আবার বন্ধ হয়ে যায়, এরকম টেনশন করতে করতে মহিলা আমাকে একবার কিছু দূর যাওয়ার পর একটা পাশে মানে হাতের বাম পাশে একটা মানে কাঁচা রাস্তার দিকে দেখিয়ে বললেন ওই রাস্তাটা নিতে। উনি আমার সাথে কোনো কথা বলছিলেন না, জাস্ট উনি হাতের ইশারায় বলছিলেন আর আমি ওই মিরর ভিউতে ওনাকে দেখছিলাম যে উনি আমাকে কি বলছেন। তো আমি বাম পাশের রাস্তায় গেলাম, যাওয়ার পর দেখি যে রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা এবং বেশ উঁচু নিচু। আমার গাড়ি রীতিমতো সেখানে ধাক্কা খাচ্ছে আর মানে জাম করছে, এরকম মনে হচ্ছে গাড়ির চাকাগুলো খুব দ্রুত ওঠানামা করছে, রাস্তাটা খুব বাজে ছিল। তো কিছু দূর যাচ্ছি, যাওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপা এই রাস্তাটা তো ভালো না, এই রাস্তা দিয়ে না আসলে কি হতো না? আমি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম কোনো একটা উত্তরের অপেক্ষায়, কিন্তু উনি আমাকে কোনো উত্তর দিলেন না। আর যেহেতু উনি আমাকে উত্তর দিলেন না তাই আমি মানে নিজের মতো গাড়ি চালাতে থাকলাম এবং কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট যাওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপা এই রাস্তায় আর কতক্ষণ আমাকে গাড়ি চালাতে হবে? তারপর উনি বললেন মানে উনি তখন উনি কিছু বললেন না, উনি শুধু হাতের ইশারায় জাস্ট আমাকে সামনের দিকে এগোনোর জন্য ইশারা করলেন। আমিও সামনে এগোচ্ছি। তো এগোতে এগোতে কিছু দূর যাওয়ার পর আমি একটা মানে মাজার শরীফের মতো দেখতে পাই। তো উনি মাজার শরীফের কাছে এসে আমাকে আমার পিঠে হাত রাখেন, মানে গাড়ি থামানোর জন্য বলেন। আমি অবাক হয়ে যাই যে উনি মুখে কোনো কথা বলছেন না, কিন্তু উনি মানে হাতের ইশারায় যে গাড়ি থামাতে হবে সেটা আমার পিঠে হাত রেখে বলছেন, কোথায় যাবেন না যাবেন, কোথায় টার্ন নিতে হবে সেটা মুখে না বলে আমাকে উনি মানে হাতের ইশারায় বলছেন। নর্মালি তো ব্যাপারটা এরকম হয় যে আমরা যদি মানে যখন কোনো রিক্সায় উঠি, যদি রিক্সাওয়ালা আমাদের গন্তব্য না চিনে থাকেন তাহলে আমরা ওনাদেরকে বলে দিই যে আপনি হাতে ডান দিকে যান, এখন বাঁয়ে যান, এখন সোজা যান, এটা ওনাদেরকে আমরা বলে দিই। কিন্তু ওই মহিলা আমাকে এইসব কিছুই বলছিলেন না, উনি শুধু হাতের ইশারায় আমাকে মানে দেখিয়ে দিচ্ছিলেন যে এদিকে যেতে হবে। আমি ভাবছিলাম হয়তো উনি কথা বলতে খুব একটা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে উনি যেভাবে আমাকে ইশারা করছিলেন সেভাবেই চালাচ্ছিলাম। তো ওই মাজারের সামনে গিয়ে থামলাম, থামার পর আমি ওনাকে বললাম যে ঠিক আছে তাহলে এখন আমার ভাড়াটা আমাকে মিটিয়ে দিন, আমি এখন চলে যাই। তখন উনি তখন আরেকবার বললেন, ওই আমি গাড়ি ওঠার পর যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় যাবেন, তারপর উনি ফার্স্ট টাইম আমার সাথে তখন কথা বললেন। তো কথা বলার পর উনি আমাকে বললেন যে তুমি এখানে দাঁড়াও, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, তখন এই গাড়ি দিয়ে আমি আবার আমার বাসায় চলে যাব, যেখান থেকে আমাকে পিক আপ করেছো সেখানেই আমাকে নামিয়ে দিয়ে আসবে। তো আমি উনার কথা মতো সেখানে দাঁড়ালাম, চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, সেখানে যাওয়ার মানে উনার যেখানে গন্তব্য সেখান থেকে আমার বাসা খুব কাছে, তাহলে এখান থেকে যদি যাই তাহলে আমি এক্সট্রা একটা ইনকামও করতে পারছি, কারণ আমার এক্সট্রা টাকার বেশ দরকার ছিল। আমার কাছে সেভিংস কিছু ছিল, কিন্তু এটা মাসের শুরু ছিল, আমার আজও মনে আছে তারিখটা ছিল 2 তারিখ, আর 5 তারিখের মধ্যে আমার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইউটিলিটিস বিল যা কিছু আছে সব কিছু দিতে হয়, বোনেরা লেখাপড়া করছে তাদের টিচারের খরচ দিতে হয়, সব কিছু দিতে হয়। আমি তো সারা মাস গাড়ি চালিয়ে কিছু টাকা সেভ করে রাখতাম এই সমস্ত খরচাদির জন্য, বাসার খরচের জন্য, তারপরও কিছু টাকা আমার কাছে কম পড়ছিল, তাই আমি চিন্তা করছিলাম যে আজ কিছুক্ষণ বেশি সময় গাড়ি চালাই, তো গাড়ি চালানোর পর তাহলে হয়তো বা কিছু বেশি টাকা যদি ইনকাম হয় তাহলে হাতেও কিছু টাকা থাকলো, এই চিন্তা করি মেনলি আসলে আমি বেরিয়েছিলাম। কিন্তু আসলে আমার যতটুকু মনে হয় আমার কপালটাই খারাপ ছিল, না হলে তো এরকম বৃষ্টি হতো না আর যাত্রেও বৃষ্টির জন্য এত কম পেতাম না। তো আমি এইসব ভেবেই মানে ওখানে অপেক্ষা করার জন্য রাজি হয়ে যাই, চিন্তা করি যে ঠিক আছে যেহেতু এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে তাহলে করি না। তো আমি সেখানে দাঁড়ানো কিছুক্ষণ পর দেখি যে মোটামুটি 10 মিনিট পার হয়ে গেছে, উনি আসছেন না। তো উনি যেহেতু আসছেন না তো আমি আরে কিছুক্ষণ অপেক্ষা করি, মোটামুটি 20 মিনিট যখন হয়ে যায় তখন আমি চিন্তা করি না উনি তো অনেক বেশি লেট করছেন। তো আমি ফোনটা হাতে নিয়ে অন করে ওনাকে একটা ফোন দেওয়ার কথা চিন্তা করি, কিন্তু ফোন যেই হাতে নিলাম কিছুটা দূর থেকে আমি ওনাকে আবার আসতে দেখলাম। তো তখন আমি আর ফোনটা অন করলাম, আমি চিন্তা করলাম ঠিক আছে চার্জিং যেহেতু দেখছি মোটামুটি 30% চার্জ হয়েছে, যদিও এটা খুবই একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে আমার ফোন এত স্লো চার্জ হচ্ছে, এটা সচরাচর কখনো হয় না। তো
তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ফুল চার্জ হোক, আর বৃষ্টি বাদলের দিনে তো কারেন্ট চলে যায়, যদি বাসায় গিয়ে কারেন্ট না থাকে তাহলে তো পরের দিন বিপদে পড়ে যাব। এই জন্য গাড়িটাই ফোনটা চার্জ দিয়ে রেখেছিলাম আর অন করিনি। তো উনি গাড়িতে এসে উঠলেন, ওঠার পর আমরা রওনা দিলাম। রওনা দিয়ে কাঁচা রাস্তা পেরিয়ে আবার যখন মেইন রোডে উঠলাম তখন দেখলাম যে এখন মেইন রোডে আরও বেশি পরিমাণ পানি। মানে কিছুক্ষণ গাড়ি চালালে হয়তো বা আমার গাড়ির সাইলেন্সারে পানি ঢুকে যাবে এবং আমার গাড়িটা বন্ধও হয়ে যেতে পারে। তো আমি গাড়ি চালাচ্ছি, এমন সময় হুট করে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমার গাড়িটা কিছু দূর যাওয়ার পর গাড়িটা বন্ধ হয়ে গেল, একদম হুট করেই বন্ধ হয়ে গেল। তো যেহেতু রাস্তার মাঝখানে গাড়িটা বন্ধ হয়েছিল তাই আমি গাড়ি থেকে নেমে গাড়ির স্টিয়ারিংটা একটু মানে মুভমেন্ট করে গাড়িটাকে একটু ঠেলে ঠুলে কোনো রকমে খুব কষ্টে গাড়িটাকে আমি একটু রাস্তার সাইডে নিলাম। আসলে সেদিন এত পরিমাণ পানি ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ির ওজন হয়তো বা 1.5 গুণ বেড়ে গিয়েছে। নর্মালি গাড়ি এর আগেও নষ্ট হয়েছে, আমি ধাক্কা যখন দিয়েছি তখন আমার কাছে এতটা কষ্ট লাগেনি, কিন্তু আজ আমি রাস্তাটা আবার স্বেচ্ছেটা পিচ লাগাচ্ছিলাম, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, এর মধ্যে গাড়িতে একজন মহিলাও বসে আছে। তো গাড়ির ওজনটা আমার কাছে স্বাভাবিকের থেকে অনেক বেশি মনে হচ্ছিল। তো গাড়িটা ধাক্কা দিয়ে আমি একটা সাইডে নিয়ে যাওয়ার পর খেয়াল করি যে যখন আমি গাড়ি ধাক্কা দিচ্ছিলাম বারবার একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। আমার গাড়ির পেছনে যে স্টোরেজটা আছে সেটার যে ডোরটা সেটা বারবার খালি ওপেন হয়ে যাচ্ছিল। আমি বারবার খালি সামনে এসে মানে ওই আমার গাড়ির ভেতরে বোতাম টিপে মানে বা বাটন টিপে আমি ওটা বন্ধ করছিলাম। তো যতবারই বন্ধ করি আমি মোটামুটি 3 থেকে আমার যতটুকু মনে পড়ে 3 থেকে 4 বার আমি গাড়িটা পেছন থেকে ধাক্কা দিই, কারণ যেহেতু মাঝখানে ছিল গাড়িটা। তো ধাক্কা দিতে প্রথমবার ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সময় হুট করে ওই ডোরটা ওপেন হয়ে গেল, তারপর আবার বন্ধ করলাম, এরকম 4-5 বার এরকম হওয়ার পর আমি কোনো রকমের গাড়িটাকে সাইড করে নিলাম। পরে চিন্তা করলাম যে থাক, এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এরকম হচ্ছে, পানি ঢোকার কারণে হয়তো বা সিস্টেম জ্যাম হয়ে গিয়েছে। তো এরপর যখন সবকিছু ঠিকঠাক করে রাস্তার পাশে নিয়ে দাঁড়ানোর পর চিন্তা করলাম এখন কি করব, আর তো কোনো মানুষ নাই, রাস্তাঘাটে কাউকে দেখছি না, তো এই মহিলাকে নিয়ে এখন সারা রাত গাড়ির ভিতরে কিভাবে থাকবো। তো তারপর ওনাকে বললাম যে আপা যদি কিছু মনে না করেন, আপনি কিন্তু চাইলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে ফোন দিয়ে আপনি চলে যেতে পারেন, অসুবিধা নেই, আমাকে আপনার ভাড়াও দিতে হবে না এটার জন্য, আমি যে আপনাকে নিয়ে এসেছি সেটা ভাড়া দিলেই হবে, শুধু এইটুকু রাস্তার জন্য ভাড়া দিতে হবে না, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, সমস্যা নেই, কারণ এত রাতে যেহেতু আমার গাড়িটা বন্ধ হয়ে আছে আমি তো আপনাকে কোনোভাবে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো না। তো মহিলা বেশ কিছুক্ষণ চুপ থাকলেন, মোটামুটি 3-4 মিনিট উনি মানে নীরবতাই পালন করলেন। তো এরপর উনি হুট করে আমাকে বললেন যে শোনো একটা কথা বলি তোমাকে। আমি জিজ্ঞেস করলাম যে জি বলুন। উনি বললেন আমাকে আমার বাসা থেকে পিক আপ করেছে কে? তখন আমি উত্তর দিলাম যে হ্যাঁ আমি করেছি। তখন বলল ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে তুমি পিক আপ করেছো তাহলে তুমিই আমাকে বাসায় পৌঁছায় দেবে। এই কথাটা শুনে আমি বেশ বিপদেই পড়ে গেলাম যে আমি এটা কিভাবে করব, কারণ আমি তাকে বললামও যে এখন তো অনেক রাত আর গাড়ি ঠিক হতে মোটামুটি সকাল হয়ে যাবে, আর সকাল এতক্ষণ পর্যন্ত আপনি গাড়িতে আমার সাথে কিভাবে ওয়েট করবেন। উনি বললেন যে আমার কোনো সমস্যা নেই। এই কথা বলে উনি চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারলাম যে উনি ওনার মানে সিদ্ধান্তে অনড়, উনি কিছুতেই মানে গাড়ি থেকে নামবেন না। এমনও হতে পারে যে উনি হয়তো ভয় পাচ্ছিলেন যে রাতের বেলা এরকম বৃষ্টি বাদলের দিনে এরকম মানে পানির রাস্তায় উনি যাবেন কিভাবে বা কোথায় যাবেন, তো এই জন্য হয়তো উনি ভয়ও পাচ্ছিলেন। তো আমি চিন্তা করলাম যাতে ঠিক আছে উনি থাক, অসুবিধা নেই। তো আমার আবার মানে এতক্ষণ যাবৎ বাইরে ছিলাম আর বৃষ্টি ছিল, তো আমার হুট করে প্রকৃতিরটাকে সাড়া দেওয়ার জন্য আমার একটু গাড়ির বাইরে বেরিয়ে দেখি যে রাস্তার পাশে একটা ঝোপঝাড় আছে, সেখানে গিয়ে আমি একটু হালকা হয়ে নিই। তো হালকা হয়ে যখন আমি পেছনের দিকে মুড়ি আমি মানে অবাক হয়ে যাই যে আমার গাড়ি মানে স্টার্ট হয়ে বসে আছে, যেখানে আমার গাড়িকে আমি বহুতবার সেলফ দিয়েও মানে স্টার্ট করার চেষ্টা করেছি কিন্তু স্টার্ট হয়নি। বা আমি আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে গাড়ির ব্যাটারিও ডেড হয়ে গিয়েছে, মানে গাড়ির কোনো আমি যে সেলফ দিচ্ছি গাড়ির কোনো প্রতিক্রিয়াই নেই, মানে স্টার্ট হওয়া তো দূরের কথা, কোনো সাউন্ডও হচ্ছে না। তো হুট করে গাড়িটাকে এভাবে অন দেখে, হেডলাইট অন, আবার দেখি যে ভেতরে ইঞ্জিনও চালু হয়ে আছে। আমি এসব দেখে মানে খুব অবাক হয়েছে যে এটা কিভাবে সম্ভব, এটা এমন কিভাবে হলো যে যেই গাড়ি আমি এতক্ষণ ট্রাই করলাম স্টার্ট করার জন্য সেটা কিভাবে হুট করে স্টার্ট হয়ে গেলো। এমন না যে বৃষ্টি কমে গিয়েছে বা হচ্ছে রাস্তার পানি কমে গিয়েছে, রাস্তা থেকে পানি নেমে গিয়েছে যার কারণে হয়তো বা গাড়ির ভেতর থেকে পানি নামার কারণে গাড়িটা স্টার্ট হয়েছে, এমনও কিন্তু ছিল না। তো গাড়িটা স্টার্ট হয় নিজের থেকেই। আমি তো খুব খুশি, আল্লাহর কাছে শুকরিয়া জানাতে থাকি যে আল্লাহ তুমি এত বড় একটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করলে। তো গাড়িতে উঠে আমি আবার খুব ধীরে ধীরে এবার গাড়িটা চালানো শুরু করি। আমি চাচ্ছিলাম না যে রাস্তার পানিগুলো খুব বেশি নড়াচড়া করুক, যাতে করে গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারে। এদিকে খেয়াল করছিলাম যে গাড়ির মানে আমার যে ডোর আছে সেই ডোর দিয়েও হালকা হালকা পানি ঢুকছে, এত পরিমাণ পানি ছিল। তো আমি গাড়ি চালাতে চিন্তা করছি আবার যেহেতু পানির লেভেল আরও বেড়ে যাচ্ছে, আবার না কখন গাড়িটা বন্ধ হয়ে যায়।
এরকম ভয় পেয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। স্পিড বেশ কম, মোটামুটি আমার যতটুকু মনে হয় 20-25 কিলোমিটারের মতো স্পিড ছিল আমার তখন। তো গাড়ি চালাতে চালাতে হুট করে আবার একই কাজ হলো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, গাড়িটা আবার রাস্তায় বন্ধ হয়ে গেল। রাস্তায় আবার বন্ধ হয়ে যাওয়ার পর আমি তখন বেশ নিরাশ হয়ে গেলাম। বারবার আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, এটা কোন বিপদে ফেললে আজকে, এরকম কিভাবে কি করব, আমার শরীরটা আবার চলছে না। একে তো বৃষ্টি, ভিজেছি, ঠান্ডাও লাগছে, মাথা মুছতে পারিনি, নাক দিয়ে পানি পড়ছে, আর খুব হাঁচিও আসছে, আর খুব ঘুমও ধরছে আমার, কারণ বোরিং লাগছে খুব, শুধু শুধু এভাবে কীভাবে বসে থাকা যায়। তো এই কারণে আমি চিন্তা করলাম যে এখন যদি বাসায় গিয়ে একটু ঘুমাতে পারতাম তাহলে হয়তো খুব শান্তি পেতাম, কিন্তু সেটাও হলো না, গাড়িটা বন্ধ হয়ে পড়েছে। আমি তখন ওনাকে আবার বললাম যে আপা, আপনি কিন্তু চাইলে আসলেই চলে যেতে পারেন, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আর যেহেতু এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সামনে পানি বেশি, বৃষ্টি আরও বাড়ছে, এতক্ষণ যেরকম বৃষ্টি পড়ছিল তার থেকেও অনেক বেশি বৃষ্টি এখন হচ্ছে, আর যেহেতু বৃষ্টি বাড়ছে সেক্ষেত্রে তো এমনও হতে পারে যে বৃষ্টি আরও বাড়বে বা এরকম অবস্থায় থাকবে। আর যদি বৃষ্টি এরকম থাকে আর রাস্তায় পানিও এরকম থাকে, তাহলে তো গাড়ি স্টার্ট হয়েও কোনো লাভ নেই। কারণ হচ্ছে গাড়ি স্টার্ট হলে কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে, যেটা একটু আগে হলো। আর এরকম বারবার বন্ধ অন হলে তো আমাদের গন্তব্যে পৌঁছাতে আজকে সারা রাত লেগে যাবে। তো উনি কোনো কথাই বললেন না, জাস্ট হাতের ইশারায় আমাকে যতটুকু বললেন যে চুপ থাকতে বললেন। তো এখন তো এই গাড়ির ভিতরে উনি আর আমি দুজনেই চুপচাপ বসে আছি, ভাল লাগছিল না। আমি তখন চিন্তা করলাম যে মোবাইলটা অন করে মোবাইলটা চালাতে থাকি, যদি একটু ভালো লাগে। তো যখনই মোবাইলে হাত দিতে যাব তখন উনি আমাকে বললেন, তুমি কি করো, আমার সম্বন্ধে উনি জানতে চাইলেন। তখন আমি বললাম যে আমি তো যেহেতু উবার চালাচ্ছি তাহলে তো অবশ্যই উবার ড্রাইভার। তখন উনি আমাকে বললেন যে না, তুমি তো উবার চালাচ্ছ, ঠিক আছে, এটা ফ্যামিলির জন্য চালাচ্ছ, কিন্তু এমনিতে তোমার পেশাটা কি, তুমি কি লেখাপড়া করছো নাকি কোনো চাকরির বাইরে এটা কি পার্ট টাইম হিসেবে করছো কিনা। আমি আসলে এমন কোনো মানুষ ছিলাম না যে একটা অপরিচিত মানুষ আমার কাছে কোনো কিছু জানতে চাইলেই আমি তার কাছে সেটা বলে দেবো বা জিনিসপত্র খুব একটা শেয়ার করবো। আসলে মানুষ হিসেবে বেশ ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ। আমি খুব কথাবার্তা খুব একটা বলতে চাই না বা বলতে পারিও না, আসলে মানুষের সাথে মিশতে পারি না খুব একটা আমি। তো যেহেতু মিশতে পারি না, তাই দেখা যায় যে প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলিও না। যতগুলো প্যাসেঞ্জার আমি আমার এখানে রাইড শেয়ারিং জন্য উঠাই, তাদেরকে আমি জাস্ট ডেস্টিনেশনটা কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে জিজ্ঞাসা করি, আর প্রয়োজন না পড়লে অ্যাপে যদি দেখাতে থাকে, অ্যাপে তো নর্মালি দেখায়, যদি কোনো কারণে জিজ্ঞেস করতে হয় সেক্ষেত্রে জিজ্ঞেস করে নিই। কারণ অনেক সময় অনেকে করতো কি, ডেস্টিনেশনটা মিডওয়েতে চেঞ্জ করে দিত, তখন রিজন জিজ্ঞেস করতে হতো। সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের সাথে টুকটাক কথাবার্তা বলতাম, যতটুকু না বললেই না। তো উনি আমাকে জিজ্ঞেস করতে থাকেন যে আমি কী করি। তখন আমি বললাম যে আমি একজন ছাত্র, বর্তমানে আমি বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন উনি আমাকে বললেন যে তোমার বাবা মা কয়জন আছে ফ্যামিলিতে। আমি বললাম যে আমার বাসায় আছে আমার মা, আমার 3 বোন। তখন উনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাবার খবর কি, তোমার বাবার কথা তো বললে না। তখন আমি বললাম যে আজ থেকে কয়েক মাস আগে আমার বাবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন। মোটামুটি 20 দিনের মতো আইসিইউতে থাকার পর উনি আল্লাহর কাছে চলে যান। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ থাকেন। উনি চুপ করে বলেন যে আচ্ছা, তুমি যে এই বৃষ্টিবাদলের দিনে উবারটা চালাতে বের হয়েছ, সাধারণত মানুষ এরকম করতে চায় না, তো তুমি কেন বের হো, তোমার কি কোনো সমস্যা আছে বা তোমার লাইফে কি কোনো প্রবলেম আছে। তখন আমি তাকে বললাম যে খুব সহজ ভাষাতে উত্তর দিলাম যে প্রবলেম তো সবার লাইফেই থাকে, কারো লাইফে কম, কারো লাইফে বেশি। এখন দেখা যায় যে প্রবলেমের ধরনগুলো আলাদা, কারো দেখা যায় টাকার সমস্যা আছে, কারো আবার দেখা যায় যে সুস্থতা নিয়ে সমস্যা আছে, এরকম বহুত প্রবলেম এক একজনের লাইফে এক একটা থাকে। তা আমি তাকে সেভাবে বুঝিয়ে বললাম যে সবার লাইফে প্রবলেম থাকে, আমার লাইফে প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম। তখন উনি বললেন যে না, আমি তোমাকে বিভিন্ন প্রবলেমের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে তোমার জীবনে কি ধরনের সমস্যা আছে। তো উনি যখন আমাকে এটা জিজ্ঞাসা করলেন তখন আমি বেশ অবাক হলাম যে উনি আমার কাছে এত কথা জানতে চাইছে কেন। তো কিছুটা অবাক হওয়ার পরেই আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি আমার কাছে জানতে চাইছেন তাহলে উত্তর দিয়ে দিই। এমনিতেই এখানে বসে বসে বোরিংই লাগছে, ওনার সাথে 2-1 কথা হলে হয়তো বা সময়টা কেটে যাবে, দেখতে দেখতে সকাল হয়ে গেলে তো ভালোই, ঠিক করানোর জন্য কেউ না কেউ তো পাবোই। তার সাথে কথা বলতে বলতে এক সময় খেয়াল করি যে আমার পেছন থেকে একটা হেডলাইটের আলো এসে পড়ছে। আমি খুব আগ্রহ নিয়ে পিছের দিকে তাকে চিন্তা করি, যদি কেউ আসে তাহলে তো তার কাছ থেকে সাহায্য নিতে পারবো, আর সাহায্য নিতে পারলে তো দেখা যাবে যদি গাড়িটা স্টার্ট করতে পারে তাহলে কিছু দূর তো যেতে পারবো। এই চিন্তা করতে করতে যখন পেছনের দিকে তাকাই তখন দেখি এক ভাই মোটরসাইকেলে করে আসছেন, এবং কিছু দূর আসার পরে আমাদের একটু কাছাকাছি আসার পরে মোটামুটি আমাদের থেকে 20-30 মিটার দূরে থাকা অবস্থায় ওনার মোটরসাইকেলটা বন্ধ হয়ে যায়। তো ওনার মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে উনি করে কি, মোটরসাইকেলটা যেহেতু মোটরসাইকেল, হাতে ধাক্কা দিয়ে উনি আস্তে আস্তে নিয়ে যেতে থাকেন। তো আমি তখন চিন্তা করতে থাকি, কি কপাল, আমি গাড়ি নিয়ে বেরোলাম, এটাকে তো ধাক্কা দিয়েও নিয়ে যেতে পারবো না, ওই ভাইটাই তো আমার থেকে ভালো আছে।
তো এইসব চিন্তা করছিলাম কথা বলার মাঝখানে, তখন উনি হুট করে আমাকে বললেন যে তুমি কি চিন্তা করছো আমি কিন্তু বুঝতে পারছি। অন্যের মানে ভালো অবস্থা বা অন্যকে ভালো থাকতে দেখে নিজে কখনো মন খারাপ করতে হয় না, এটা ঠিক না। কারণ আল্লাহ এক একজনকে এক এক রকম রাখেন, এক একজনের ভাগ্য এক একভাবে লিখা, এক একজনের লাইফ এক এক রকম। তো সবাই যে এক ধরনের সুবিধা পাবে সেরকম কিন্তু না। তারপর উনি আমাকে বললেন, তাহলে তুমি তো আমাকে বললে না যে তোমার জীবনে এখন কি সমস্যা। তখন আমি বললাম যে আমার জীবনে এখন সব থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে আমার টাকার সমস্যা। কারণ আমার বাসায় 3 বোন, আমার থেকে বয়সে বড়, তাদের বিয়ে দিতে হবে, 1 নাম্বার সমস্যা। বিয়েতে তো অনেক খরচাদি, আজকালকার দিনে টাকা পয়সার মানে কোনো মূল্যই নেই, তাই বিয়ে দিতে হবে, অনেক খরচাদি আছে। 3 বোন, 3 জনের বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে। আর একটা জিনিস হচ্ছে আমার বাবা আমার মানে সবসময় এটাই বলেছেন যে আমার মাকে যেহেতু সবসময় খেয়াল রাখে। উনি যাওয়ার আগে দিয়েও এটাই বলে গিয়েছিলেন, যতটুকু কথা উনি বলতে পেরেছিলেন আইসিইউতে থাকা অবস্থায়, তো ওই সময় উনি বলে গিয়েছিলেন যে আমার মাকে যেন খুব ভালোভাবে দেখে রাখি। তো মায়ের প্রতিও তো সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাকেও তো দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য আমার মোটামুটি টাকার প্রয়োজন আছে। তো উনি আমাকে বললেন, এছাড়া কি আর কোনো সমস্যা তোমার আছে? তখন আমি বললাম যে না, টাকার সমস্যা ছাড়া বর্তমানে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই, পরিবারের সুখ শান্তি সবই আল্লাহর রহমতে আছে। তখন উনি আমাকে এমন একটা কথা বললেন যেটা মানে আমি শুনে খুবই অবাক হয়ে গেলাম। উনি আমাকে বললেন, আচ্ছা তোমার তো আরও একটা সমস্যা আছে, যেটা কথা তুমি আমাকে বললে না। তখন আমি বললাম যে না না, আমার আসলে বলার মতো আর কোনো সমস্যা এই মুহূর্তে নেই। তো উনি আমাকে তখন বললেন যে না, তোমার একটা সমস্যা আছে, তুমি যেহেতু বলছো না আমি বলি তোমাকে। তখন আমি বললাম জি হ্যাঁ বলুন। উনি বললেন যে আমি দেখলাম কিছুক্ষণ আগে যখন বাইরে গেলে তখন তুমি কিছুটা খোঁড়াতে গেলে, তোমার ডান পায়ে মনে হয় কোনো সমস্যা আছে, তাই না? তখন আমি বেশ অবাক হলাম যে এটা উনি লক্ষ্য করেছেন, তাহলে যেহেতু আমি বাইরে গিয়েছেন উনি লক্ষ্য করেছেন, যদিও উনি কথা বলছেন না কিন্তু সবকিছু লক্ষ্য ঠিকই করছেন। তো তারপর ওনাকে বললাম যে হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকে সমস্যা, অনেক ডাক্তার চিকিৎসক সবকিছু দেখিয়েছে, অনেক টাকা পয়সাও খরচ হয়েছে এটার জন্য, কিন্তু সব ডাক্তার বলেছে যে এটা চিকিৎসাযোগ্য কোনো সমস্যা না, এটা হচ্ছে জন্মগত সমস্যা, এটা কখনোই ঠিক হবে না। তো এটা সমস্যা খুব বেশি ছিল না, আসলে আমার হাঁটতে প্রবলেম হতো কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তো উনি আমাকে বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার সমস্যাগুলো যাতে সলভ হয়ে যায়। তো এই কথা বলে উনি আবার চুপ করে গেলেন, আর আমি আমার মতো কিছু কথা বলতে থাকলাম। বলতে বলতে একসময় থেমে গেলাম, কারণ একা একা কতক্ষণ কথা বলা যায়। তারপর আমার যেহেতু ঘুম পাচ্ছিল, আমি একটু গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে, সিটটা একটু পিছের দিকে মুভ করে আমি একটু হেলান দিলাম সিটের দিকে হেলান দিয়ে আমি হুট করে ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে মানে আমার গাড়ির জানালার মধ্যে একটা টোকা শুনে, তো টোকা শুনে দেখি যে হাইওয়ে পেট্রোলিংয়ে যে পুলিশগুলো যায় তারা গাড়ি থামিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি গাড়ি এখানে দাঁড় করেছো কেন, মেইন রোডে দাঁড় করেছো কেন? তো আমি ওনাদেরকে বলি যে রাতেবেলা তো বৃষ্টি হচ্ছিল, তার আমার গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন বললো যে ঠিক আছে, এখন দ্রুত এখান থেকে গাড়ি নিয়ে সরো। তো আমি পিছের দিকে তাকাবো, যখন চিন্তা করলাম যে তাহলে আচ্ছা, আমার যখন মাথায় হুশ ফিরল যে মহিলাটা কোথায়, তখন পিছের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি এটাকে স্বাভাবিকভাবে নিলাম, চিন্তা করলাম হয়তো বা সকাল হয়ে যাওয়ায় উনি হয়তো অন্য কোনো গাড়িতে চলে গিয়েছেন। তো আমি আমার মতো বাসায় চলে আসলাম। মনটা কিছুটা খারাপ ছিল যে উনি আমাকে তো যাওয়ার আগে ভাড়াও দিয়ে গেলেন না, আমার তো সারা রাতে জার্নিটাই লস হয়ে গেল, আর টাকা পয়সা যে দরকার ছিল কিছু সেটাও তো এলো না, এখন তো আবার ধার দেনা করতে হবে। তো এইরকম মন খারাপ করে বাসায় আসলাম। এসে হচ্ছে গাড়ির ব্যাক স্টোরেজ থেকে জিনিসপত্র বের করতে যাবে, এমন সময় খেয়াল করলাম আমার গাড়ির ব্যাক ডোরে ব্যাক স্টোরেজের মধ্যে 2টা সোনার বার, স্বর্ণের বার, বড় বড় স্বর্ণের বার। আমি এটা দেখে খুব অবাক হলাম, চিন্তা করছিলাম যে এটা কিভাবে এলো এখানে। আমি স্বর্ণের বার 2টা হাতে নিয়ে দৌড়ে আম্মুর কাছে যাই, আম্মুকে গিয়ে বলি যে আম্মু দেখো, গাড়ির ভেতরে 2টা স্বর্ণের বার পেয়েছি। তখন আম্মু স্বর্ণের বার দেখার থেকে আগে আম্মু যেটা খেয়াল করেন সেটা হচ্ছে আমার পা। আম্মু বলে কি ব্যাপার, তুমি পা সোজা অবস্থায় কিভাবে দৌড়ে এলে? আমি তখন খেয়াল করি যে আসলেই তো আমার পা তো আর বাঁকা নেই, আমি তো সোজা অবস্থায় দৌড়ে আসলাম, আমার পা ঠিক হয়ে গিয়েছে। আমি চিন্তা করতে থাকি যে এটা কিভাবে সম্ভব, যে ডাক্তাররা এত চেষ্টা করেও যেখানে আমার পা ঠিক করতে পারেননি সেখানে এই মহিলা জাস্ট বললেন যে উনি দোয়া করবেন, কিভাবে আমার পা ঠিক হয়ে গেল। আর ওনার সাথে দেখা হওয়ার পরে আমার পাটা ঠিক হলো, এটা কিভাবে সম্ভব, উনি কে ছিলেন? আমি বারবার চিন্তা করতে থাকি। তখন আম্মু বললেন ঠিক আছে, তোমার পা ঠিক হয়েছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কিন্তু এই যে সোনার বার 2টা আছে, এই 2টা কিন্তু উনার আমানত, তো উনাকে ফোন করে এই বার 2টা ওনাকে দিয়ে দাও, হয়তো উনি ভুলে এই 2টা রেখে গিয়েছেন এখানে।
তো আমি মানে ডেস্ক থেকে মোবাইল নিতে ভুলে গেছিলাম, তো মোবাইল নিয়ে আসি। মোবাইল নিয়ে আসার পরে মোবাইলটা অন করি। মোবাইলটা অন করার পরে আমি যে রাইডটা নিয়েছিলাম সেই নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে এক মহিলা ফোন রিসিভ করেন। ওনাকে যখন জিজ্ঞেস করি যে আপা, আপনি তো কাল আমার সাথে রাতে মানে রাইড শেয়ার করেছিলেন, উবারে গিয়েছিলেন, তো আপনার কোনো কিছু জিনিস আমার গাড়িতে মানে পড়ে আছে, আমি সেগুলো আপনাকে কি দিয়ে যাবো আজকে? উনি আমাকে বললেন, মানে কি পড়ে আছে তোমার গাড়িতে? তখন আমি বললাম যে কি কি পড়ে আছে সেটা আমি আপনাকে বাসায় এসে দিই। পরে তখন উনি আমাকে বলছেন যে তুমি কি ধরনের উল্টাপাল্টা কথা বলছো? গতকালকে তো তোমাকে রাইডের জন্য আমি কল করেছিলাম, তারপর হচ্ছে ওই রাইড শেয়ারিং অ্যাপের মধ্যে যখন আমি রিকোয়েস্ট দিলাম তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলা। অ্যাকসেপ্ট করার পর যখন আমি বাইরে এলাম তখন দেখলাম যে তুমি গাড়ি স্টার্ট করে সামনের দিকে চলে গেলে, পিছন দিকে তো ফিরেও তাকালে না। তোমার জন্য আমার ফ্লাইট মিস হয়েছে, আমার অনেক সমস্যা হয়েছে, এগুলো বলে উনি মানে মোটামুটি রাগারাগি করে আমার সাথে ফোন কেটে দিলেন। তো ফোন কেটে দেওয়ার পর আমি চিন্তা করতে থাকি, ওই মহিলা যদি আমার সাথে রাইড শেয়ারিং না করেন তাহলে মানে আমার সাথে এটা কে ছিল? এই ভাবনাটা আমি সারা দিন ভেবেছি, কিন্তু কোনো আনসার পাইনি। তারপরও আম্মু আমাকে যেটা বললেন যে সেটা হচ্ছে মানে আল্লাহ হয়তো বা কাউকে উসিলা করে আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সেই সোনার বার দুটো বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার ব্যবসা খুব ভালো চলছে। আমার 3 বোনের বিয়ে দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে নিজের বাড়িও কিনেছি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। এখনও মাঝে মাঝে মানে যখন ওই মহিলার কথা মনে হয়, আমি জানি না উনি মানুষ ছিলেন না আল্লাহর সৃষ্টি অন্য কোনো জীব ছিলেন, হয়তো বা জিন ছিলেন, তো আমি মন থেকে এখন পর্যন্ত ওনার জন্য সবসময় দোয়া করি। আল্লাহর কাছে সবসময় বলি যে উনি যেখানেই থাকুক ভালো থাকুক, উনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আল্লাহ তোমার উসিলা হয়ে সবসময় দোয়া করি ওনার জন্য যে উনি যেখানেই থাক ভালো থাক। তো এই ছিল আমার ঘটনা, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো সামিন ভাইয়ের ঘটনা এই পর্যন্তই ছিল। উনি এভাবেই ওনার ঘটনাটি শেষ করেছেন। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আজ আমি বিদায় নিচ্ছি, আগামী কোনো সময় ফিরে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা এখন কোনো কথা না বাড়িয়ে চলে যাব দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো ও সুস্থ আছেন ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আমার জেলা গাইবান্ধা। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল গাইবান্ধা জেলার বেতকাবা ইউনিয়নের যে কোনো একটি গ্রামে। ঘটনাটি ঘটেছিল আমার এক মামার সাথে। আমার মামার নাম শাহ আলম। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। তার সাথে যেভাবে ঘটেছিল আমি সেইভাবে বলার চেষ্টাই করব, কেননা তার মুখ থেকেই আমি ঘটনাটি সংগ্রহ করেছি ও শুনেছি। বেশি কথা না বলি ঘটনাটি শুরু করা যাক ইনশাআল্লাহ। আমার মামা আর আমার এক মামা চাচাতো ভাই, তারা দুজন যখন মাদ্রাসায় ভর্তি হয় তার কিছুদিন পরে তারা নিয়ত করে যে বাড়ি যাবে। এখন হুজুর বলতেছে যে বাড়ি যাওয়া যাবে না, এখন মানে সারাদিন আর কি মাদ্রাসার ভিতরে আটকে রাখে, তাদেরকে ছাড়ে না। তখন তারা নিয়ত করে যে আমরা হিসাব করার কথা বলে রাতে 2টার পরে বাইরে বাড়াবো, এই সুযোগে আমরা পালাই যাব মাদ্রাসার থেকে। যেরকম কথা সেরকম কাজ, ঠিক রাত 2টার পরে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। আর যেই দিক দিয়ে বের হয়ে যে আসবে এরপর রাস্তাটার একটু বর্ণনা দিয়ে দেয় আপনাদেরকে। এই দুই পাশে আছে হলো বট গাছ, বড় বড় বট গাছ ও একটা কালী মন্দিরও আছে ওই জায়গায়, আর হলো কিছু বাড়ি ঘর আছে। 2010 সালের ঘটনাটা 2010 সালে আরো ভয়ানক ছিল ওই জায়গাটা। এখন একটু আপডেট হয়েছে, যাক এত কথা না বলি। পরে তারা মাদ্রাসা থেকে বাড়ায়, যখন মাদ্রাসা থেকে কিছুটা পথ আসে, যখন কালী মন্দির পার হয়ে
ধান ক্ষেতের পাশাপাশি আসে, মানে রাস্তার সাথে ধান ক্ষেতের মাটির রাস্তা ছিল। তখন থেকে তারা যে তাদের সামনে একটি লাশ শুয়ে রয়েছে, সাদা কাপড় পরেন না, লাশ শুয়ে রয়েছে রাস্তার মাঝামাঝি, একদম মাঝখান দিয়ে শুয়ে রয়েছে। তখন তারা ভাবলো কিলো ওটা কি এখানে শুয়ে রয়েছে, তারা দেখে যে লাশ শুয়ে রয়েছে। পরে তারা ডরায় যায়, ডরায় যাওয়ার পরে আবার তারা যেহেতু মাদ্রাসায় বেশ কিছুদিন পড়ছিল আর কি, তাদের ভিতরে সাহস আসে ও তারা সূরা পড়তে থাকে। পরে আবার চিন্তা করে মাদ্রাসায় এখন যাওয়া যাবে না, যেহেতু আমি বাড়ি হয়ে আইছি, আজকে যাবোই আজকে বাড়ি। পরে আপনার যে রাস্তার যে সাইড থাকে সেই সাইড দিয়ে তারা কেটে যায়, মানে যে লাশটা শুয়ে রয়েছে লাশটার উপর দেওয়া যায় না, সাইড দিয়ে কেটে যায়, একটু নিচে নামিয়ে সাইড দিয়ে যায়। এরকম করে আবার কিছুটা পথ যায়। তারপরে আপনার এই যাদেরকে আবার সামনে হলো বিশাল বড় এক সাপ শুয়ে রয়েছে, পুরো রাস্তার মাঝামাঝি আবার ওইরকম শুয়ে রয়েছে একটা সাপ। পরে আবার সেম ওইভাবেই তারা কেটে যায়, মানে পার হয়ে যায়। তারপরে বেশ কিছুটা পথ হাঁটার পরে তাদের সাথে অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটে, ভয়ানক ঘটনা ঘটে। কেউ দেখে যে সাইডে দাঁড়া রয়েছে, কালো ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে, আবার সাপ দেখা যাইতেছে। আবার তাদের মনে হচ্ছিল কি যে পেছন সাইড দিয়ে কেউ পেছনে কেউ আইতেছে, এরকম কিছু ঘটনা ঘটে। যেহেতু তারা দুজন ছিল, সাহস পেয়েছে, আবার মাদ্রাসার ছাত্র ছিল। পরে যখন বাড়ির আশেপাশে আসে তখন ভাবে যে রাতে তো অনেক হয়ে গেছে, এখন বাদ গেলে যদি ডাকাডাকি করি তাহলে বুঝবে যে আমরা এখন পলাই আইছি, তাহলে আবার মার দেবে আমাদেরকে। তখন তারা কি করে, চিন্তা করে যে যেমন আমাদের ওখানে বিশাল বড় ধান ক্ষেতের ধান যে গাড়ে পানি দেয়, সেচ দিয়ে পানি দেয়, সে একটা ঘর আছে। চিন্তা করে যে আজকে ওই ঘরে কাটাবো, আজকে সারা রাত আজকে ওই ঘরে থাকবো, সকালে উঠে বাড়ি যাবো, বলবো যে মাদ্রাসা থেকে ছুটি দিয়ে দিছে। তখন তারা ওই ঘরে যায়, মানে একদম ধান ক্ষেতের মাঝখানে, একদম অনেক ভিতরে আর কি, ধান ক্ষেতের মাঝখানে। পরে সেখানে তারা যায়, যার পরে যখন ওই জায়গায় আপনার ওই যেহেতু ধান ক্ষেতের যে সেলো যে মেশিন থাকে, ও ঘরে কেউ থাকে না। যখন একটু ধান বড় হয়ে যায় তখন কেউ থাকে না, ঘরটা পড়ে থাকে। তখন তারা সেখানে ঘুমায়, ঘুমানোর কিছুক্ষণ পরে টকটক টকটক আওয়াজ আসে দুয়ারে। যখন আবার দুয়ারটা খোলে দেখে কিছুই নাই। আবার যখন শুয়ে পড়ে আবার টকটক টকটক করে আওয়াজ হয়। আবার যখন আপনার খোলে দেখে কিছুই নেই। আবার কিছুটা পরে আবার যখন ঘুমায় যেতে রয়েছে, আবার সেম একই ঘটনা, যে টকটক টকটক করে আওয়াজ হয়। পরে আবার যখন খোলে দেখে একটা সাদা এই কালা বিলেই দাঁড়িয়ে রয়েছে। তখন তিনি কি করে, আগের ঠেলায় ডাইন বাঁধে একটা লাথি মারা যায়। যখন ডান বাঁধে লাথি মারে তখন ছিল একটা বিলাই, পরে যখন লাথি মারার পর দেখে কি সেখানে দুটো বিলাই হয়ে গেছে। তখন তিনি চিন্তা করে নিশ্চয়ই এটা কোনো শয়তান। তখন তিনি আবার বাম বাঁধে লাথি মারা শুরু করে, দেখে একটা কমে গেছে। মানে এইরকম হাতের সাথে সারা রাত অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটে। যেমন তাদেরকে অনেক দৌড়ায়, মানে পরে তারা দৌড়ায়, ওর থেকে যখন দৌড়ে বাই হয়ে আসে তাদের পিছনে পিছনে শিয়ালের মতো ও বিলাই দৌড়ায়, মানে অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটে। তারপরও তারা কি বাড়ি আর আসে না, আবার অন্য জায়গায় যায় বসে থাকে। এইভাবে মানে তারা সারা রাত কাটায়, ওখানে ওখানে দৌড়ে দৌড়ে সারা রাত কাটায়, তাও বাড়ি আসে না। যে মারে বাদ গেলে যদি নানা যদি মারে, এই কারণে আসে নাই। পরে এইভাবে তারা সকালবেলায় ওই আবার কখন যেন ওই তারা এই সকালের আগ দিয়ে, ফজরের আগ দিয়ে আবার ওই মেশিন ঘরে যায়, গিয়ে ওখানে যে শুয়ে পড়ে। সারা মূল্যে মানে আমাদের গ্রামে আসলে সারা মূল্যে ঘুরে আনে আর কি, ঘুরে ফিরে আসে ওখানে আর কি, আবার ঘুমায়। যখন ফজরের আজান দেয় তখন তারা ঘুমায় যায় ওখানে আর কি, ফজরের আগের থেকে যায় ওই জায়গায়, যা ঘুমায়। আবার পরে যখন সকালে অনেকেই যেত ধান ক্ষেত দেখতে যায়, যা দেখে যে ওখানে গঙ্গানের আওয়াজ, যে দেখে গঙ্গানের আওয়াজ পরে যখন আশেপাশ থেকে মানুষ ডাক দেয় ও যায়, যে দেখে তাদের শরীরে অতিরিক্ত জ্বরের কারণে তারা এরকম গঙ্গাইতেছিল, মানে শব্দ করতেছিল। পর তাদেরকে বাড়ি আনা হয়, আনার পরে ঝাড়ফুঁক করা হয় ও তাদের মুখ থেকে শোনানো হয় যে কি হয়েছিল। তারা সব কিছু আর কি বলে, এইভাবে হয়েছিল আমাদের সাথে। এটাই ছিল আমার ঘটনা আর আমার মুখ থেকে শোনানো। জানি না আপনাদের কিরকম লাগবে, যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আসল ভাই আপনার শেয়ার করবেন ইনশাল্লাহ। আর এটা একটি সত্য ঘটনা।
কথা না বাড়িয়ে আমরা এখন তৃতীয় অডিও ক্লিপে যাব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার ভার্সিটির একটা জুনিয়রের কাছ থেকে। ওর নাম হচ্ছে শাহরিয়ার। তো শাহরিয়ার আমাকে ঘটনাটি যেভাবে বলেছে আমি সেইভাবে নিজের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন ঘটনায় যাওয়া যাক। শাহরিয়ার আমাকে বলে যে ময়মনসিংহে তারা 3 জন কাজিন ছিল একসাথেই, ফ্যামিলি নিয়ে। একজনের বাসা ছিল চরপাড়া এলাকাতে, একজনের বাসা ছিল নয়াপাড়া এলাকাতে এবং শাহরিয়ারদের বাসা ছিল বড়বাজার এলাকাতে ময়মনসিংহের। তো 3 কাজিনের মধ্যে ছোটবেলা থেকে একটা রুটিন ছিল, সেটা হচ্ছে প্রতি সপ্তাহের শেষ বৃহস্পতিবার তারা বাকি একজন কাজিনের বাসায় 2 জন কাজিন গিয়ে স্টে করত। কোনো একদিন হচ্ছে শাহরিয়ার বাসায় তার 2 জন কাজিন আসতো, কোনো বৃহস্পতিবার শাহরিয়ার আর তার আরেক কাজিনের বাসায় যেত। এরকম ভাবেই চলতে থাকতো। তো এরকম টাইমে শাহরিয়ার এর যে কাজিন আছে একজন, যে হচ্ছে চরপাড়া থাকে, ও হঠাৎ করে প্লে স্টেশন কিনে ফেলে। তো প্লে স্টেশন কেনার পরে তাদের বাসায় হচ্ছে যাতায়াতটা বেড়েই যায়। মোটামুটি প্রতি সপ্তাহে এখন ওরা সেই চরপাড়ার কাজিনের বাসাতেই থাকতো। তো রাত্রেবেলা খেলতো, কিন্তু প্রতি সপ্তাহে তো আর তাদের বাসায় থাকা যায় না। এই কারণে মাঝে মাঝে গ্যাপ দিয়ে হচ্ছে অন্যান্য কাজিনের বাসায়ও থাকা হতো। তো এরপরে যেদিন হচ্ছে এই বৃহস্পতিবার আসলো এবং সেই চরপাড়ার কাজিনের বাসায় যাওয়ার কথা আসলো, ওরা সবাই খুবই হ্যাপি যে হচ্ছে প্লে স্টেশন দেখতে পারবো, খেলতে পারবো, মজা হবে। তো ওরা প্লে স্টেশনের লোভে লোভে সেখানে চলে যেত। সারা রাত খেলার পরে গল্প গুজব করে ওরা হচ্ছে ঘুমাতো। তো শাহরিয়ারের যে কাজিনটা ছিল চরপাড়া, ও হচ্ছে শাহরিয়ারের খালাতো ভাই। তো শাহরিয়ারের খালা একটা কথা বলেছিল যে এই বাসায় নাকি জিন থাকে এবং এরা ভালো জিন। কিন্তু শাহরিয়ারের বিষয়টা আসলে তখন বেশি একটা বিশ্বাস হয় না। ও যেহেতু মোটামুটি তখন ভালোই কিছুটা ছোট, তো বিশ্বাস হয় না। বিশ্বাস না হওয়ার কারণে ও হচ্ছে মজা উড়াতে থাকে যে ধুর, জিন বলতে কিছু হয় নাকি, এগুলো আসলে ভুয়া কথাবার্তা, এগুলা কিছু না। তো এরপরে একটা বৃহস্পতিবার তারা গেল সেই চরপাড়ার কাজিনের বাসায়। তো বাসায় যাওয়ার পরে প্লে স্টেশনে খেলার পরে ওরা হচ্ছে টিভি লঞ্চের যে রুমটা আছে সেই রুমে হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিল। তো আড্ডা দিতে দিতে বিভিন্ন কথায় কথায় হঠাৎ এক সময় জিন ভূতের কথা উঠে আসে। বাকি 2 জন কাজিন তাদের লাইফের রিয়েল টাইম যে স্টোরিগুলি ওরা শুনেছে বা হচ্ছে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো শেয়ার করার চেষ্টা করছিল একজন একজনের সাথে, কিন্তু শাহরিয়ার হচ্ছে জিনিসটাকে মজা হিসেবেই নেয়। এরপরে শাহরিয়ার দেখে যে ওর যে চরপাড়ার কাজিনটা ছিল সোফাতে বসা, তার চেহারা এবং মুখের অঙ্গভঙ্গি কিছুটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। গলার আওয়াজটাও কেমন যেন ভারী এবং অহংকারাচ্ছন্ন হয়ে গেল। ওই ছেলেটা বলল কি যে, শাহরিয়ার জানিস আমার বাসায় কিন্তু জিন থাকে। তো শাহরিয়ার মজা করে বলল কি জিন থাকে, তাই নাকি, কোথায় দেখি একটু। এরপরে তার কাজিন বলল কি যে ওই যে দেখ রান্নাঘর দেখা যাচ্ছে, ওই কিচেনের ভেতর থেকে আমাদেরকে কিন্তু ওরা এখন দেখছে। শাহরিয়ার আরেকটু মজা করলো, বলল কি তাই, তাহলে একটা কাজ কর, খুব ক্ষুধা পাইছে তো এখন, একটা কাজ কর, তুই রান্নাঘরে গিয়ে জিনের মাংসের কোরমা বানিয়ে নিয়ে আয়। একবারে সুন্দর মাখন টাখন ঘি টি দিয়ে কোরমা বানাবি, 2টা জিনের কোরমা খাবো। তো এটা শুনে শাহরিয়ার যে আরেকটা কাজিন ছিল সে কি করলো, শাহরিয়ার দিকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল কি যে মজাটা বেশি হয়ে গেল না। এই কথা বলার পরে সে স্বাভাবিক হয়ে গেল। তো এরকম দিন সেদিনের মতো চলে গেল, আর কিছুই হয়নি। তো শাহরিয়ারও ভাবলো যে তার কাজিন হয়তো বা তার সাথে প্র্যাঙ্ক কিছু একটা করছে। তো আসলে এই বিষয়গুলোতে খুব বেশি একটা গুরুত্ব আর দেয় নাই। পরের দিন পরের বৃহস্পতিবার যখন আবার তারা সেই চরপাড়ায় একসাথে মিলিত হয়, সেদিন রাত্রিবেলাও খেলাধুলা করার পরে তারা হচ্ছে টিভি লঞ্চে বসে বসে আড্ডা দিচ্ছিল। তো আড্ডা দেওয়ার একটা পর্যায়ে শাহরিয়ারের কাজিন বলে উঠল, সেই যে ভারী একটা অহংকারী আওয়াজ আছে সেই আওয়াজে বলে উঠল যে তুই আবার আসছিস সেই বাসায়।
তো শাহরিয়ার বলল, এই তোর সমস্যা কি, এভাবে কেন কথা বলছিস? তো তার কাজিন বলল কি যে তোর তো কোনো কিছুতে ভয় লাগে না তাই না? কিছুতেই ভয় লাগে না, তুই না সেদিন যে মজাটা করছিলি ভুলে গেছিস? তো শাহরিয়ার বলল কি, কিসের মজা করছিলাম, কি ভুলে গেছি? তখন শাহরিয়ার কাজিন বলল কি, বেশি বাচ্চামো করতে হবে না, তোর ঠিকই মনে আছে তুই কি মজা করছিলি আমাদের সাথে। তো আমাদের সাথে কথাটা যখন বলল তখন শাহরিয়ার কিছুটা মানে হতভম্বার ভয়ই পেয়ে গেল। সে বলতে লাগলো কি, আমাদের মানে কি, এই তোর সমস্যা কি? তখন শাহরিয়ার কাজিন শাহরিয়ারকে বলল কি যে তুই তো বিশ্বাস করিস না আমাদেরকে তাই না? শাহরিয়ার বলল কি, না বিশ্বাস করি না, তুমি যদি থাকো তাহলে আমাদেরকে দেখাও যে তুমি আসো, বিশ্বাস করাও আমাকে। তো এরপরে শাহরিয়ারের সেই কাজিন কি করলো, রান্নাঘর বা কিচেনের দিকে আঙ্গুলটা সুন্দর করে বাড়িয়ে দিল, আর কিচেন থেকে কিরকম কুকুরের গর্জন করার আওয়াজ ভেসে আসতে থাকলো। তো বাকি দুইজন কাজিন যারা ছিল তারা তো কিছুটা ভয়ই পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে ওরা ওই শাহরিয়ার কি করলো, তার কাজিনকে বললো কি, এই সমস্ত ফাইজলিম এখন বন্ধ কর, প্র্যাঙ্ক আর ভালো লাগতেছে না, তোরা তোরা চলো ঘুমাবো। শাহরিয়ারের সেই কাজিন তখন আবারও সেই উদ্ধত্তপূর্ণ কণ্ঠে বলল কি, কেন তুই না ভয় পাস না, তাহলে এখন কেন ভয় পাচ্ছিস? আমাদের কেন দেখবি তুই, ভয় পাস কি কারণে? তো এই কথার পরে শাহরিয়ার কি করলো, তার কাজিনের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল, বলল কি, মজা বহুত হয়েছে আর ভালো লাগতেছে না। তো তার কাজিনের যখন হুঁশ ফেরে তখন সে শাহরিয়ারকে বলে, তুই এটা কি করলি, তুই আমাকে কেন থাপ্পড় দিলি? তো এই কথা নিয়ে দুইজনের মধ্যে মোটামুটি ভালোই একটা ঝগড়াঝাটিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যায়। শাহরিয়ার কাজিন তো কোনোভাবেই মানতে রাজি না যে সে এই ধরনের কথা বলেছে তাকে। ইভেন ওর যে আরেকজন কাজিন আছে তার কথার বার্তার ক্ল্যারিফিকেশনের পরে শাহরিয়ারের ওই চরপাড়ার কাজিনটা কথাটা মানতে রাজি না যে সে এই ধরনের কোনো কাজ করেছে। তো ঝগড়াটা একসময় হাতাহাতিতে রূপ নেয় এবং বাকি যেই কাজিনটা ছিল মিডলম্যান, সে ঝগড়াটা বন্ধ করায় কোনো রকমে। সেদিন রাতের বেলা তারা ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর সময় শাহরিয়ার একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এমন ছিল যে তারা তিনজন মিলে সেই টিভি লঞ্চের রুমে আড্ডা দিচ্ছে এবং আড্ডা দেওয়ার সময়টা ছিল ঠিক একটু আগে যেরকম ভাবে তারা আড্ডা দিয়েছিল ঠিক একই রকম ভাবে তারা আড্ডা দিচ্ছিল। তো এমন সময় কি হলো, শাহরিয়ারের সেই চরপাড়াওয়ালা কাজিনটার মানে চেহারাটা বদলে যেতে শুরু করলো এবং একদম সে দেখতে একটা কুকুরের মতো হয়ে গেল, মানে চোখের নিমেষে সে একটা মানুষ থেকে একটা কুকুর হয়ে গেল। তো এরপরে কি করলো, শাহরিয়ারকে কামড়ে দেওয়ার জন্য সে শাহরিয়ারের পেছনে দৌড়তে লাগলো। শাহরিয়ার তো সেখান থেকে উঠে দৌড়ে বিছানার উপরে চলে আসলো। তো ওখানে একটা টুল ছিল, অনেক উঁচা লম্বা একটা টুল ছিল ড্রেসিং টেবিলের পাশে। ওই টুলে গিয়ে শাহরিয়ার দাঁড়িয়ে গেল, কিন্তু কুকুরটা তার পায়ে কামড় দিতে সক্ষম হয়। তো এরপরে তার যখন সকালবেলা ঘুম ভাঙে এই স্বপ্ন দেখার পরে, সে তার পায়ে ব্যথা অনুভব করে। ডান পায়ে কুকুর কামড় দিয়েছিল স্বপ্নে এবং সে ডান পায়ে ব্যথা অনুভব করে। এরপরে সে তার ডান পায়ের কাপড়টা যখন উপরের দিকে ওঠায় তখন সে দেখে তার পায়ে রক্ত এবং আসলেই কোনো জন্তু জানোয়ারের কামড় তার পায়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সে তো মোটামুটি ভালোই ভয় পেয়ে যায়, কিন্তু এই ঘটনাগুলি সে তার সেই চরপাড়ার কাজিন আর নয়পাড়ার কাজিনকে সে বলে না বলে কি করে, সে বাসায় ফোন করে বলে কি, ওর আম্মুকে বলে যে আম্মু ভাইয়াকে পাঠায় দাও, আমাকে যেন নিয়ে যায়। তো শাহরিয়ারের বড় ভাই এসে শাহরিয়ারকে নিয়ে যাওয়ার পরে রাস্তাতেই শাহরিয়ার তার ভাইকে বলে যে ভাই আমার পায়ে তো মনে হয় কিছু একটা কামড় দিছে। তো শাহরিয়ার ভাই এই কামড়টা দেখে ওকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে ডাক্তার চিকিৎসা করে, তাকে এই টিটির ইঞ্জেকশন দেওয়া হয় আর বাদ বাকি ওষুধ দেওয়া হয়। এবং ডাক্তার যখন তদন্ত করে দেখে কামড়টা কার, ডাক্তার বলে দেয় ক্লিয়ারলি যে এই কামড়টা আসলে একটা কুকুরের কামড়। তো শাহরিয়ারের বড় ভাই শাহরিয়ারকে জোর করতে থাকে, যেটা কিভাবে হইল আমাকে বলো, তুমি তো আমাকে রিক্সায় কিছু বললা না, তুমি তো ডাক্তারের কাছে গিয়েও কিছু বললা না। তখন সে কি করলো, সত্যি কাহিনীটা বললো না। কেন বললো না সে? কারণ ও ভাবতো কি, যদি আমি সত্যি ঘটনাটা বলি তাহলে সেই কাজিনের বাসায় যাওয়াটা আমার বন্ধ হয়ে যাবে, তো আর আমি প্লে স্টেশনে খেলতেও পারবো না। সো এই লোভে সে একটা মিথ্যা কথা বলে যে আমি গলিতে ক্রিকেট খেলছিলাম, তো ক্রিকেট খেলার সময় একটা কুকুর আমাকে তাড়া করে এবং সেই আমার পায়ে কামড় দেয়। তারপরে তারা বাসায় চলে আসে। এরপরে মোটামুটি ভালো টাইম কেটে যায়। তার ওই কাজিনের সাথে তার আর মানে কখনোই বনিবনা হয় না ঠিক মতো। কিন্তু শাহরিয়ার ভাবে কি, যে যদি সত্যি কথা বলতাম তাহলে তো বাসা থেকে আর এখানে আসতে দিত না, আর কাজিনের সাথে আমার যেরকম সম্পর্কই হোক কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে মোটামুটি 5-6 মাসের মধ্যে তাদের কোনো বনিবনা হয় নাই। এরপরে একদিন তার যে নয়াপাড়ার কাজিন ছিল সে শাহরিয়ারকে তার বাসায় কল দিয়ে ইনভাইট করে। তো বিকেলের দিকে শাহরিয়ার সেখানে যায়
তো গিয়ে দেখে যে সেই চরপাড়ার কাজিনটাও সেই একই জায়গায় উপস্থিত, ছাদে হাঁটাহাঁটি করছে। তো দুইজনকে দেখে কোনো কথা না বলে জাস্ট তারা একজন একজনের সাথে কোলাকুলি করে এবং যত ধরনের হিংসা বিদ্বেষ যাই ছিল সব ভুলে তারা কোলাকুলি করে। এরপরে সেই চরপাড়ার কাজিনটা শাহরিয়ারকে দাওয়াত দেয় যে তোমরা আগামী বৃহস্পতিবার আমার বাসায় আবার আসো। ঠিক আছে, এবার শাহরিয়ার চিন্তা করলো কি যাক ভালো হয়েছে, আমাদের মধ্যে সব ঝগড়া বিবাদগুলি মিটে গেছে। তো সেই যেই কথা হলো সেই কাজই হলো। এরপরে বৃহস্পতিবারে তারা উপস্থিত হলো সেই চরপাড়ার কাজিনের বাসায়। রাত্রেবেলা খুব খেলাধুলা হলো এবং এতদিনের অনেক বড় একটা টাইমের তাদের মানে ডিস্টেন্সের পরে অনেক লম্বা লম্বা আড্ডা। তেমন আড্ডা দিচ্ছে তারা, হঠাৎ করে শাহরিয়ারের মনে হলো কি যে ওদের কথার সাথে যে ওরা যে হাসাহাসিটা করছে সেই হাসাহাসির সাথে অন্য কেউ হাসাহাসি করছে। তাদের গলা শাহরিয়ার স্পষ্ট শুনতে পাচ্ছে। তখন শাহরিয়ার তার বাকি দুই কাজিনকে বলে যে তোমরা একটু থামো। ওরা থামার পরে শাহরিয়ার বলল কি যে তোমরা কি অন্য কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছ? বাকি দুজন কাজিন না বললো, মানে মাথা নাড়িয়ে বললো যে না, আমরা আসলে কারো আওয়াজ শুনতে পাচ্ছি না, তুমি কিসের কথা বলছো? তো শাহরিয়ার তখন আর কিছু চিন্তা করে না, চিন্তা করতে থাকে কি যে আমি তো স্পষ্ট শুনলাম, তো এই আওয়াজগুলো কোত্থেকে আসলো? এরপরে সে ভাবলো হয়তো বা আমার মনের ভুল হতে পারে, ইটস নট এ বিগ ডিল, ব্যাপার না। তো তারা আবার তখন আড্ডায় মনোযোগ দিল। এরপরে শাহরিয়ার ওয়াশরুমে গেল ওদেরকে রেখে। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে কি যে দুজন একইভাবে আবার আড্ডায় দিচ্ছে, মজা করছে, কথা বলছে। এমন টাইমে ডাইনিং রুম থেকে কাটলারির সেট পড়ে যাওয়ার একটা আওয়াজ হয়। তা আওয়াজ শুনে তারা সবাই সেই ডাইনিং রুমের দিকে যায়। ডাইনিং রুমটা ছিল টোটালি অন্ধকার একটা রুম। তো যাওয়ার পরে চিন্তা করে কি যে কাটলারির সেট কিভাবে পড়ে গেল। ওরা গিয়ে দেখে কি যে রুমের যে সাইড একটুখানি আলো দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে কি চামচ, ছুরি এগুলি আলাদা আলাদা সাইডে হয়ে একটা জায়গা থেকে দূরে দূরে পড়ে আছে, বিচ্ছিন্ন হয়ে। তো যখন ওই অন্ধকার রুমের ভেতরে তারা প্রবেশ করে দেখার জন্য, তখন শাহরিয়ারের সেই চরপাড়ার কাজিনটা তার পেছন থেকে বলে, তুই আবার আসছিস এই জায়গায়? আবার কেন আসছিস? তোর তো কোনো ভয় ডর নেই দেখা যায়, তাই না? তুই তো কোনো কিছুতেই ভয় পাস না, নাকি সেদিন তোর সাথে যেটা হয়েছিল সেটা তুই ভুলে গেছিস? আবার কি কারণে আসছিস তুই এখানে? তুই না আমাদেরকে নিয়ে মজা নিছিলি? এখান থেকে চলে যা। তো শাহরিয়ার কি করে, কোনো কিছু বলে না। তো রুম থেকে বেরিয়ে আসার পরে, আলোতে আসার পরে সে তার কাজিনকে বলে কি এই তোর সমস্যাটা কি আসলে বলতো? বাসায় তুই নিজেই ইনভাইট করবি, আবার ইনভাইট করার পরে এই সমস্ত প্র্যাঙ্ক করবি, বিরক্ত করবি। তুই যদি আরেকটু বিরক্ত করিস আমি কিন্তু তাহলে খালাকে ডাক দিয়ে সবকিছু জানাই দিব। তখন শাহরিয়ারের সেই কাজিন খুবই অহংকারী সুরে বলে কি, তোর যাকে মন চায় তুই তাকে জানা, আমরা কারো বাপ কেউ ডরাই না, জানা দেখি কি করতে পারিস তুই। তো শাহরিয়ার পরে বলে কি যে তুই তো খুব জিন হয়ে ঘুরে বেড়াস ঘরের ভিতরে, তাই না? তুই যদি সত্যি জিন হয়ে থাকিস তাহলে বল, প্রমাণ দে যে তুই জিন। শাহরিয়ার বলে কি আচ্ছা ঠিক আছে, যা, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, ঘরের লাইটটা বন্ধ করে দিবি, পারবি? তখন শাহরিয়ারের সেই চরপাড়ার কাজিন মুখে একটা মুচকি হাসি দিল, শয়তানি একটা হাসি দিয়ে সে কি করলো, সোফাতে বসে পড়লো। শাহরিয়ারের বাকি যে কাজিনটা ছিল সেও সোফাতে বসে পড়লো। তখন শাহরিয়ার গুনা শুরু করলো, 1 2 3 4, কিন্তু 5 বলার আগে ওর নিজের মনেই যেন কিরকম একটা ভয় কাজ করছিল যে আমি কি 5 বলবো নাকি বলবো না। তো তারপরে সে ভয়ে ভয়ে 5টা বলেই দিল এবং ওর 5 বলা শেষ হওয়ার পরে যখন লাইট বন্ধ হলো না, তখন সে তার কাজিনের দিকে তাকিয়ে বলে কি, তুই না খুব বড় জিন, একটা লাইট বন্ধ করতে পারিস না, তুই কিসের জিন? এখনই প্র্যাঙ্ক বন্ধ কর। এই কথা বলার সাথে সাথে শাহরিয়ার মাথার পেছন থেকে টিক করে একটা আওয়াজ আসলো, সুইচ বন্ধ করার, এবং রুমের লাইটগুলি বন্ধ হয়ে গেল। এখানে বলে রাখা ভালো যে শাহরিয়ারের সেই কাজিনের বাসায় ওরা যে টিভি লঞ্চে বসেছিল, সেই টিভি লঞ্চে যে সোফা সেট আছে, সেই সোফা সেটে শাহরিয়ার যেখানে বসেছিল তার পেছনে ছিল রুমের লাইটের যে সুইচ বোর্ড সেটা, এবং বাকি 2 জন কাজিন যেখানে বসেছিল সেখানে কোনো লাইটের সুইচ বোর্ড ছিল না। তো শাহরিয়ার কিছুটা ভয় পেয়ে যায় এটা কিভাবে হলো। তো ও চিন্তা করতেছে কি যে লাইট জ্বলে না, কি কারণে লাইট জ্বালাবো কিভাবে, কিন্তু ওর মাথায় তখন এটা নাই যে তার মাথার পেছনেই সুইচ বোর্ড। এরপরে সে কিছুটা সাহস করে সুইচ বোর্ডটা জ্বালালো। সুইচ বোর্ড জ্বালানোর পরে সে দেখলো কি তার সেই কাজিনটা স্বাভাবিক হয়ে গেছে ইতিমধ্যে। যখন বাকি 2 জন কাজিন মিলে তাকে বলল যে এই ধরনের কাজ কিভাবে হলো, সে কিছুই মনে করতে পারে না, অ্যাজ ইউজুয়াল তার কিচ্ছু মনে নেই। সে বলে কি এমনভাবে আচরণ করছে কি যে কিছুই হয় নাই, তারা একসাথে বসে বসে আড্ডা দিচ্ছিল, দ্যাটস ইট, আর কিচ্ছু হয় নাই।
তখন শাহরিয়ার কি করলো, বললো কি আচ্ছা ঠিক আছে চলো, অনেক আড্ডা হইছে, এবার চলো রাত্রেবেলা ঘুমাতে যাই আমরা। তো ওরা ঘুমাতে চলে গেল। পরদিন সকালবেলা যখন শাহরিয়ার ঘুম থেকে ওঠে, তখন তার শরীরটা কেমন যেন খুব ভারী মনে হচ্ছিল, তার কাছে খুবই ভারী। শরীর নিয়ে সে উঠতে পারছে না, আর শরীরটা মানে খুব খারাপও লাগছিল, তার মনে হচ্ছিল সে সিক বা অসুস্থ। সে তার মাকে ফোন করে আবার বলল কি ভাইয়াকে পাঠিয়ে দাও, আমাকে যেন নিয়ে যায়। তো মোটামুটি 20-30 মিনিটের মধ্যে তার ভাই এসে তাকে নিয়ে চলে গেল। এবং তার বড় ভাই ছিল তার সাথে খুবই ফ্র্যাঙ্ক এবং খুবই ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি এবং ফ্র্যাঙ্ক হওয়ার কারণে সে এই বিষয়গুলি তখন তার বড় ভাইয়ের সাথে শেয়ার করে। আগের রাতের ঘটনা, প্রথম রাতের ঘটনা, এরপরে 5-6 মাস রাত অর্থাৎ গত রাতের ঘটনা সব কিছু শেয়ার করে। এইগুলো শুনে তার ভাই তাকে বকাবাদ্দি করতে থাকে যে তুমি যদি এরকম ফেসই করছো তাহলে তুমি আগে আমাকে কেন বলো নাই, বা ওই বাসায় আবার যাওয়ার কি দরকার ছিল তোমার। তখন শাহরিয়ার ভাই বলে কি যে যদি আগে বলতাম তাহলে তো আমাকে আর তোমরা ওই বাসায় যেতে দিতা না, তখন কি করতাম, এই কারণে তোমাদেরকে কিছু বলি নাই। তখন শাহরিয়ার ভাইয়ের যে বড় ভাই আছে উনি কি করলেন, নিজের একটা বন্ধুকে ফোন করলেন। ফোন করে বললেন কি যে আমার ভাইয়ের তো এরকম প্রবলেম, তুই কি কোনো হুজুরের সন্ধান জানিস কিনা, কারণ তুই তো এই সমস্ত জিনিস নিয়ে স্টাডি করিস। তখন তার বন্ধু বলল কি হ্যাঁ আছে তো, আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, যোগাযোগ করানো লাগবে না, তোমরা বিকালবেলা চলে আসো, পাটগুদাম নামের একটা জায়গার কথা বললো, সেখানে চলে আসো, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের পেছনে একটা বাসা আছে, সেই বাসাতেই একটা হুজুর থাকে, সে ওখানে কাজ করে, তো চলো ওখানেই যাব। তো বিকেল বেলার পরে সন্ধে টাইমে তারা চলে গেলেন সেই হুজুরের আস্তানাতে। কিছু মানুষ ছিল, মোটামুটি ভিড় ছিল, বাট বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কোনো একটা হুজুর এরকম কাজ করে থাকে। তো ওনারা কি করলো, ভেতরে চলে গেল। ভেতরে যেই মহিলারা বা পুরুষ মানুষ যাদের সমস্যা ছিল তারা বসেছিল টোকেন হাতে নিয়ে। তো ওনাদের কোনো টোকেন লাগলো না, যেহেতু শাহরিয়ার ভাইয়ের বন্ধুর পরিচিত সেই হুজুরটা। তো উনি কি করলেন, শাহরিয়ারের ভাই এবং শাহরিয়ারকে নিয়ে ভেতরে চলে গেলেন। তো হুজুরের কাছে যেতেই শাহরিয়ারের শরীরটা কেমন যেন খুব ভারী ভারী লাগছিল। সে খুব কষ্টে নিজের যে কনসিয়াসনেসটা আছে সেই কনসিয়াসনেস সে ধরে রাখছিল অনেক কষ্ট করে। ওর মনে হচ্ছিল ও এখন হয়তো বা অজ্ঞান হয়ে যাবে, কিন্তু তারপরও সে অজ্ঞান হয়নি। হুজুরের মাঝখানে কি করলো, শাহরিয়ারের মাথায় হাত দিয়ে 10-12 মিনিটের মতো দোয়া কালাম পড়তে লাগলেন। এবং দোয়া কালাম শেষ করার পরে উনি শাহরিয়ারের দিকে তাকিয়ে বললেন কি যে দেখো বাবা, দুনিয়াতে তো অনেক মাখলুক আছে, মানুষও তো একটা মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এরকম তো আরো মাখলুক আছে। তো তুমি কোনো মাখলুককে সম্মান নাই করতে পারো, কাউকে পছন্দ নাই করতে পারো, কিন্তু কাউকে নিয়ে মজা করার অধিকার তো তোমার নাই। তুমি যেই মাখলুকের মজা উড়াইছো সেই মাখলুক এখন ঠিক তোমার পাশেই বসে আছে এবং সে তোমার উপরে খুবই ক্ষুব্ধ। তোমাকে তার কাছে মাফ চাইতে হবে। তুমি যদি তার কাছে মাফ চাও এবং সে যদি তোমাকে মাফ করে, তাহলেই তুমি এই সমস্যা থেকে মুক্তি পাবা, আদারওয়াইজ তুমি এই প্রবলেম থেকে মুক্তি পাবা না। তখন শাহরিয়ার ভাইকে উনি বললেন যে কিভাবে মাফ চাইতে হবে। এরপরে শাহরিয়ার ভাই নিজের ডান সাইডে তাকিয়ে দেখেন কি ওখানেও আসলে কিছুই নাই, জাস্ট দেখা যাচ্ছে একটা পিলার, আর কিছু না। তারপরে সে কি করলো, ওই দিকে তাকিয়ে মাফ চাইলো যে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি যেটাই করছি আমার মনের অজান্তে করছি, আমি জানতাম না, আমার এই বাচ্চাপনাকে আপনি দয়া করে বাচ্চাপনা ভেবে আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি, আমি আর এই ধরনের ভুল কখনোই করব না, আমাকে প্লিজ মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে শাহরিয়ারের সামনে দিয়ে মনে হলো কি একটা গরম বাতাস শাট করে চলে গেল, এমনভাবে গেল শাহরিয়ারের শরীরটাও হালকা হয়ে গেল। এরপরে হুজুর কি করলেন, শাহরিয়ারকে একটা তাবিজ দিলেন আর বললেন কি যে এই তাবিজটা একটা বোতলের ভেতরে পানি সহ ডুবিয়ে রাখবা এবং এই বোতলের পানি প্রতিদিন 3 বেলা করে খাবা, আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপরে শাহরিয়ার বেশ কতবার তার সেই খালাতো ভাইয়ের বাসায় গেছে, চরপাড়ার কাজিনের বাসায়, কিন্তু কোনো ধরনের সমস্যা সে আর কখনোই ফেস করে নাই। ইভেন তার চরপাড়ার যে কাজিনটা ছিল সেই কাজিনটার আচরণ আর কখনো চেঞ্জ হয় নাই। এখানে আপনারা একটা কথা জিজ্ঞাসা করতে পারেন যে শাহরিয়ারের বড় ভাইয়ের বন্ধু যখন সেই হুজুরের সাথে কথা বলেছেন, হুজুর হয়তো বা সেখান থেকেই জানেন বিষয়টা যে শাহরিয়ার মজা উড়িয়েছিল, কিন্তু শাহরিয়ার আমাকে বলেছিল যে সে যে জিনের উপরে মজা করেছিল সেই কথা সে তার বড় ভাইকে পর্যন্ত জানে নাই। সে খালি গত রাতে সে কি স্বপ্ন দেখেছিল এবং তার কাজিন কি কি আচরণ করেছিল সেগুলোই বলেছিল, জিন সম্পর্কে কোনো কথাই তাদের মধ্যে হয় নাই। সো হুজুরের এটা কোনোভাবেই জানতে পারার কথা না যে শাহরিয়ার জিনদেরকে নিয়ে মজা উড়িয়েছিল। তো
তো যাই হোক, এরপর থেকে শাহরিয়ারের সাথে আর কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত বা অতিপ্রাকৃত ঘটনা ঘটে নাই। তো শাহরিয়ার আমার কাছে এই ঘটনাটি শেয়ার করেছে আপনাদের জন্য। ধন্যবাদ প্রিয় লিসেনার্স আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি প্লে করার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে দেন আই এম রিয়েলি সরি। আশা করি আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম সাকিব, বাড়ি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তে, বরগুনা জেলার পাথরঘাটা থানার ছোট একটি গ্রামে। ঠিক করে গুছিয়ে লিখতে পারি না, তাই আগে থেকে 5টা অডিও ক্লিপ পাঠিয়েছিলাম। কোনো কারণে হয়তো সেগুলো সিলেক্ট করেননি। আপনার প্রতি ভালোবাসার জন্য আমার পরবর্তী ঘটনা পাঠালাম। দেখুন, আপনারা যেটা ঘটনা পাঠান সঙ্গে সঙ্গে ভেবে বসবেন না যে আপনাদের অডিও ক্লিপ বা লেখা সিলেক্টেড হয়নি। একটি লেখা অনেক দিন পরেও কিন্তু আসতে পারে। তো একটু যদি ধৈর্য ধরেন তাহলে আমাদের জন্য ভালো হয় এবং আমরাও চাই না আপনাকে হারাতে। যাই হোক, তিনি বলছেন, আমি আগেও বলেছি আমার বাড়ি সুন্দরবনের কাছে হওয়ায় মাছ ধরা আর গ্রামের অনেক ঘটনা আমার কাছে আছে। আপনি যদি সিলেক্ট নাও করেন ঘটনা পাঠাতে থাকবো। এই ঘটনাটা আমার গ্রামের এক দাদুর মুখ থেকে শোনা। দাদু তার ছোটবেলা থেকেই সাগরে মাছ ধরতেন। বলে রাখা ভালো, উনি 1 মাসের 15 দিন সাগরে থাকতেন আর 15 দিন বাড়িতে। বেশ কিছুদিন আগে যখন তিনি বাড়িতে আসেন তখন তার কাছ থেকে এই ঘটনাটি শোনা। তো আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। দাদুর মুখ থেকে যেভাবে শুনেছি তার মতো করেই বলার চেষ্টা করব। দিনের পর দিন, রাতের পর রাত সাগরের বুকে কাটিয়েছি। ভয়ের অনেক কিছু দেখেছি, তবে এখন যে ঘটনাটা বলবো এটাতে ভয় আছে কিনা আমি জানি না। তবে এই ঘটনাটি আমাকে বেশ ভাবিয়েছে। সেবার আমরা 6 জন গিয়েছিলাম মাছ ধরার জন্য। এমনিতে 12 থেকে 14 জন যাওয়া হয়, কিন্তু কেন জানি না সেবার কেউ যেতে চাইল না। পারিবারিক কারণে আর মাছ ধরার নেশায় মাত্র 6 জন গিয়েছিলাম সাগরে। প্রথম 2 দিন সব ঠিক ছিল। তৃতীয় দিন একটা জিনিস খেয়াল করলাম, আমরা বোটে 6 জন না, আমরা 7 জন। কিন্তু আমার তো মনে আছে আমরা 6 জন ছিলাম। 2 দিন একটু কাজ বেশি থাকায় বিষয়টা খেয়াল করিনি। এবার পুরো ঘটনাটা মনে পড়ল। আরে, বোটে আসার পর থেকেই তো রফিক আমাদের সাথে আছে। বলে রাখা ভালো, রফিকের বাড়ি গিয়েছিলাম ওকে আনতে, কিন্তু ও অসুস্থ থাকায় ওকে রেখে আসতে হলো। কিন্তু বোটে আসার পর থেকে ও আমাদের সাথে কিভাবে? ভাবলাম আমাদের পেছন পেছন এসেছে, হয়তো খেয়াল করিনি। তো রাতে খাবার খেয়ে আমি ওকে ডাকলাম। মাছের জাল পাতা নিয়ে সাধারণ কিছু কথা বললাম। ও আমার কথার সাথে শুধু কথা মিলিয়ে গেল, অতিরিক্ত কোনো কথা বলল না। ভাবলাম অসুস্থ থাকার কারণে হয়তো একটু কম কথা বলছে। খাবার শেষ করে যে যার মতো সবাই কাজে লেগে পড়লাম। অদ্ভুত বিষয় হলো, এবার প্রচুর মাছ পড়ছিল আমাদের জালে। এমনিতেই আমরা লোক কম, তাই জাল ওঠাতে একটু সমস্যা হচ্ছিল। সত্যি কথা বলতে এত মাছ আমরা জীবনে একসাথে ধরিনি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল।
প্রচুর মাছ ধরতে পারায় এবার আমরা সবাই বেশ খুশি ছিলাম। কাল সকালেই বাড়ির দিকে রওনা দেব। তাই তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। সেদিন রাতে মাছগুলো চেক করে মাছের বাক্সগুলো ঠিক করে রাখলাম। সকাল হলো, আমরা বোট নিয়ে তীরে চলে আসলাম। যখন মাছের বাক্সগুলো নামাতে যাব তখন আমাদের কাছে মনে হলো বাক্সগুলো অনেকটাই হালকা। আমার সাথের এক ভাইকে বললাম বিষয়টা, সেও বলল তার কাছেও ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। তাই বাধ্য হয়ে বাক্স খুললাম। খুলে যা দেখলাম তাতে আমাদের কারো মুখে কিছু বলার ভাষা রইল না। প্রতিটি বাক্সের ভেতরে মাছের শুধু কাটা ভর্তি, এক টুকরো মাছের কোনো চিহ্ন নেই। দেখে মনে হচ্ছিল খুব যত্ন সহকারে কেউ ধীরে সুস্থে মাছগুলোকে খেয়েছে। কিন্তু এই গভীর সাগরে এমন কাজ কে করবে? আর যদি কোনো প্রাণী এই কাজ করে থাকে তাহলে বাক্স না খুলে কিভাবে খাবে? আমার স্পষ্ট মনে আছে গতকাল রাতেও মাছগুলো সব ঠিক ছিল। আমি নিজের অজান্তেই রফিককে ডাক দিলাম, কিন্তু কই রফিক? আমরা তো এখানে 6 জন। আমি সবাইকে জিজ্ঞেস করলাম রফিক কই? ওরা বলল, ভাই, আপনি রফিককে কোথায় পেলেন? আপনি তো নিজেই তাকে ডাকতে গিয়েছিলেন, দেখলেনই তো ও আসলো না। আমি হিসাব মেলাতে পারলাম না, কাউকে কিছু বললাম না। বাড়ি চলে আসলাম। পুরো যাত্রাটা লোকসান হলো সবার। সেদিন রাতে প্রচুর জ্বর আসলো আমার। ছোট থেকে ভয়ের অনেক জিনিস দেখেছি, কিন্তু কখনো অসুস্থ হইনি। এবার ভয় না পেয়েও শরীরটা খারাপ হয়ে পড়ল। পরের দিন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলল আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি হয়েছে। কিছু ওষুধ দিল। 3-4 দিনের ভেতর সুস্থ হয়ে গেলাম। কিন্তু সেদিনের ঘটনাটা আজও ভুলতে পারিনি। তারপর আমাকে বলা হলো, বুঝলি নাতি, ঘটনা শুনলে এরকম কয়েকশো ঘটনা বলতে পারবো, কিন্তু যার সাথে এগুলো ঘটে সেই শুধু বোঝে ভয় কাকে বলে। বাড়ি চাই, পরে আবার কথা হবে এই বিষয় নিয়ে। তো দাদু এই কথা বলে তার ঘটনা শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক করে গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না। ভালো থাকবেন সবাই। ভূত.com দীর্ঘজীবী হোক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমার মনে হয় যে এখন সময় হয়েছে বিদায় নেবার। যথেষ্ট রাতও হয়েছে, আপনাদেরও রেস্ট নেওয়ার সময়, বিশ্রাম নেওয়ার সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর জানেন নিশ্চয়ই প্রতিদিনই কিছু